শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বলতে চাই, আমি ছোটবেলা খুবই দুষ্ট প্রকৃতির মেয়ে ছিলাম। কি করতেন দুষ্টুমি? দুষ্টুমি বলতে আমি একা ছিলাম, বাবার মানে ভীষণ আদর করো, কখনো গায়ে হাত দেয়নি। ওকে। সো দুষ্টুমি এরকম করতাম, মানুষের ঝগড়া লাগিয়ে দিতাম। মানুষের ঝগড়া লাগিয়ে দিতেন? ঝগড়া যেমন আমার বানানো বোনেরা ছিল, ওদের আপাকে যে এক কথা বলতাম, আবার ভাইয়াকে যে আরেক কথা বলতাম। ভয়াবহ ছিল, এটা তো দুষ্টুমি না, এটা তো ভয়াবহ অভ্যাস। ভয়াবহ ছিল। তো এরকম হতো মাঝে মাঝে, এত ভয়াবহ দুষ্টুমি করতাম যে আমার বাবা তখন বিজনেস করতো, তাকে ফোন করে মানে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হতো ঢাকা থেকে, যে ও কিন্তু এরকম করছে, এরকম দুষ্টুমি। মানে এত বেশি দুষ্টুমি ছিল যে আপনাকে সামাল দেওয়ার জন্য আপনার বাবাকে ঢাকা থেকে নিয়ে যেতে হতো? তাছাড়া আমি কাউকে মানে ভয় পেতাম না। মাই গড, এটাও নাকি দুষ্টুমি? শুনি একটু কি করতেন। যেমন এরকম আমি ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো জল দেখতাম যে ভাইয়া ওরা কৃষি কাজ করতো, যে কাজ করতেছে, তো ভাইয়াকে বলতাম যে আফা কিন্তু তোমার বকতেছে, আর একটু রাগী টাইপের ছিল। তো ভাইয়া ওখান থেকে বকতে বকতে আসতো, যে হ্যাঁ বকতেছে, আফাকে এসে বলতাম তোমাকে কিন্তু বকতেছে। তো ওরা মাঝখান দিয়ে ওরা মানে ঝগড়া লেগে যেত, আমি চুপচাপ হাসতে হাসতে চলে আসতাম, তো মাকে আসে বিচার দিত যে মা মাসুবা কিন্তু এরকম করছে। মা আর কি করবে, মা জানতোই যে আমি এরকম দুষ্টমি টাইপের ছিলাম, প্রচন্ড রাগ, মানে আমাকে কিছু বলতে পারতো না, সব মানে ভেঙে দিতাম। আপনি অনেক রাগী ছিলেন? কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই। আপনি একাই ছিলেন? ওকে। মানে স্কুলে তো এরকমই করতাম, অনেক ছোটবেলায় স্কুলে গেছি, মানে আমার যারা সিনিয়র ছিল তাদের সাথে আমি পড়তাম। তো যখন স্কুলে যাই এরকমই দুষ্টমি করতাম, হয়তো সাইকেল নিয়ে চলে যেতাম, কারো পিছিয়ে দৌড়াতাম, মানে ক্লাস তেমন একটা না, যে প্রেজেন্ট দিতাম না, পিছিয়ে বসে থাকতাম। প্রেজেন্ট দিতেন না? বসে থাকতেন, তারপর প্রেজেন্ট? হ্যাঁ, আমি আসছি তো বলবো কেন, বলতাম না, তো বিচার আসতোই বাসায়। অলরেডি আমার দাদা আবার কমিটি ছিল ওখানে, কিন্তু কিছু বলতো না, বাবাকে ফোন দিত। হ্যাঁ, বাবা আবার কি আমার নামে কিছু বলা মাত্র সে চলে যেত, এই জন্য যেত যে আমাকে শাসন করার জন্য, বাট উনি কিন্তু যে আমাকে কিছু বলতো না, আস্তে করে ডাকে নিয়ে যে বলতো তুমি এটা করছো, আমি বললাম হ্যাঁ করছি। উনি রুম থেকে বেরোয় বলতে হ্যাঁ বইকে দিছে, আর করবে না। যখন 3-4 পড়ি এরকম আর কি, তখন মানে এরকম হতো যে একটু বড় হওয়ার পর আমি ফুপুদের বাড়িতে একটু বেশি থাকতাম। 6 মাস ফুপুর বাড়ি থাকলে 6 মাস নিজের বাড়িতে থাকতাম, বাট নিজের বাড়িতে থাকলেও বেশি একটা ক্লাস করা হতো না আমার ছোট থেকে। ফুপুর বাড়িতে কেন থাকতেন? মানে ফুপুদের কোনো মেয়ে ছিল না, আমার ফুপু দুটো ছেলেই ছিল। একটা তো হচ্ছে আপনার ফ্যামিলিতেও আপনি একাই ছিলেন, তারপরে ফুপুদের বাড়িতে কোনো মেয়ে ছিল না, মানে ছেলে ছিল, তো এইজন্য ফুপু আদর করতে বেশি ভালোবাসতো ভীষণ। সো ওখানে থাকাকালীন এরকম হতো, মানে খুব বায়না তো, মানে মিষ্টিটা জিনিস মানে ভীষণ পছন্দ করি। রাত নাই, রাতে 2টা বাজে উঠে আমি মানে কান্না শুরু করে দিতাম যে মিষ্টি খাওয়ার জন্য, খেতে হবে। তো ফুপু সবসময় ফ্রিজে আইনা রাখতো, যে জানে ও আসছে। তো এরকম প্রায় সময় একদিন রাত্রে এমন ছিল, মানে আমি মাঝখানে, ফুপু ফুপা দুজন দুই সাইডে, অনেক রাত্রে 1-1:30 বাজে ঘুম থেকে উঠে গেছি। তো উঠা চাদর নিয়ে নিচে নামতাম, নিচে নামে আমার ফ্রিজ খুলে একা একাই মিষ্টি খেতে গেছে, মানে মুখ দুই নেই অন্ধকারের ভিতরে খেতে, যে আমি ওটা খুলতে যাই খেয়েছি। খেয়ে ওখান থেকে একটা বিড়াল গেছিল, তো আমি খুব ভয় পেতাম আবার, তো বিড়ালটা দেখে আমি জোরে জোরে মানে চিৎকার দিয়ে ফেলেছি। সবাই তো ঘুমের মধ্যে সবাই উঠে মানে আমাকে খুঁজতেছিল, আমার খুব বিছানায়, উনি জোরে জোরে চিৎকার করতেছিল যে আমার মেয়েটার কি হইলো কি হইলো। তো এরকম ছিল, উনি লাইট জ্বালাই দেখে আমি নিচে দাঁড়ায় মিষ্টি খাচ্ছি। তো ওখান থেকে আবার বাড়িতে আসা হতো যখন পরীক্ষা হতো আর কি, অল্প কিছুদিন ক্লাস করে আবার পরীক্ষা দিয়ে আবার রেজাল্টটা মানে পরীক্ষা শেষ হলেই চলে যেতাম। তখন আমি অনেক ছোট ছিলাম, মানে তুতলা ছিলাম, কথা ঠিক মতো বলতে পারতাম না, লিখতে পারতাম আর কি। রেজাল্ট তো হয়ে যাবে, ও তো বেশি একটা রেজাল্ট ছিল না, ক্লাস ভালো রেজাল্ট ছিল না। হ্যাঁ, ভালো রেজাল্ট ছিল না বলতে ওটা তো এমন কোনো কঠিন ছিল না যে এটা পাস ফেলের কিছু, সেরকম করে ফুরে উঠে যায়, এরকম করে মানে বছর একটা এরকম চলে যায় ফুরে। এরকম আমার একটা ঘটনা মনে পড়ে, যেটা এরকম ছিল, মানে একদিন মা অ্যাকচুয়ালি আমাকে, মানে আমি স্কুলে গেছি, উনি আমাকে রেখে আমার নানুর বাড়ি চলে গেছিল। নানুর বাড়ি চলে গেলে আমি বাসায় যখন আসছি, আসা ফার্স্টে দাদাকে বলি, তো মা কই বলছে ও তো বাপের বাড়ি গেছে, তুমি বসে থাকো, বিকেল বেলা আসবে। তো আমি তো আর বসে থাকতে রাজি না, এত কান্না করছি, সব বই ছিঁড়ে মানে একটা কোঞ্চা দিয়ে সুতা দিয়ে মালা গেথে সারা বাড়ি, মানে ঘর, আমাদের অনেক বড় একটা ঘর ছিল, ঘর দিয়ে পেঁচাচ্ছিলাম যে আমি আমার থুয়ে কেন গেল। এত কান্না করছি, চোখে বালু টালু দিয়ে মানে কষলে, মানে চোখটা বাম চোখটা একদমই করে ফেলছিলাম, লাল করে ফেলছিলাম পুরো। দাদা গিয়ে তাড়াতাড়ি মাকে নিয়ে এসছে যে ওকে কেন রেখে আসছে। মা আসছেন, আসলে মানে আমি এত রাগ করছি যে আর কথাই বলবো না। তো মানে আমি একটা বুঝি নিয়ে বসেছিলাম যে এখন আমার সাথে কথা বলতে আসলে আমি একটা কূপ দিয়ে দেবো।
তো এখন কি করবো, মা তো বারবার দরজায় এসে লক করতেছিল যে খুলো, আমি এসে বসছি, খুলো, আমি এসে আমি করতেছিলাম না খুলবো না, চলে যাও। দাদা বারবার বলতেছিল যে খুলো, আর যাবে না। তো এরকম করে অনেক বলার পর আর কি খুলে দিই। তো এরকম একটা ঘটনা ছিল ছোটবেলা। যখন আমি 5-এ পরীক্ষার আগে, দিনের সময় হতে পারে, স্কুল থেকে আমার এরকম একটা রুটিন ছিল, আমি স্কুল থেকে 3 বারের আগে থেকে চিল্লাতে থাকতাম, মা মা আমি কিন্তু এসে পড়ছি, এখান থেকে মানে ভাত বেড়ে রাখো। মানে কাপড় না খুলে ব্যাগ নিয়ে ওখান থেকে চিল্লাইতাম। তো আমার মা আবার প্রত্যেক দিন, মানে আমাদের একটা পুল ছিল ওই পর্যন্ত, মানে আগে যে আমার জন্য ওয়েট করতো যে কখন আসবে। একবার স্কুল যাইতে শুনতে আসতে হতো, সবাই একা যেত, আমি যাইতাম না, চিৎ ধরে বসে থাকতো। ওদিনও এইভাবে আসছিলাম, চিল্লাই। তার আশেপাশে আমার আপারা দেখে, মানে গ্রামের আসলে টাউনের গ্রামের অনেক ডিফারেন্স, এভাবে কথাগুলো চলে না। তো ওখান থেকে আপা বলতেছিল যে এখান থেকে চিল্লাই তো যাওয়া লাগে, দুনিয়ার আর মানুষ কি মানে স্কুল করে না, তুই একাই করিস। তো এটা করলে আমি খুব মানে মুখ ভেঙাতাম আর কি, ওনাকে মুখ ভেঙে, আপার মুখ ভেঙে বলছি আবার যাইও আমাদের বাড়িতে। তখন আর আব্বা গেলে যাইও একটা কিছু নিয়ে আসলে ভাগা তুলতে, তখন দিব না, এখন আমাকে মানে এইভাবে বললাম। তো ওখান থেকে আসতেছিলাম, আসতে সময় আমার মানে চাস্তো দিদি বাড়ি যেটা, ওখানে একটা পুকুর ছিল, একটা গাছ ছিল, জিগার গাছ বলে, ওখানে হেলান দিয়ে মনে হয়, স্বাভাবিক কতটা মনে নেই। সো ওখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল খুব কালো করে। আমি কিন্তু চিলে আসতেছিলাম। মা যখন স্বামী গেছে, আমি মাকে সবসময় ব্যাগ দিয়ে দিতাম, আমি নিতাম না। মানে আর মানে মুখ ভেঙে আসতেছিলাম, মানে কালো ছেলে দাঁড়িয়ে, কালো মানুষ, মানে আমি সুন্দর না, বাট আমি কালো মানুষ খুবই করতাম, যে কালো কালো বলতেই থাকতাম। কালো দেখে আমি চিনি না কিন্তু, বাট আমি ওকে ভেঙে আসতেছিলাম। এভাবে বাড়িতে আসে খাওয়া দাওয়া করে, মানে ড্রেসটা শুধু চেঞ্জ করতে যতক্ষণ এমনি চলে যেতাম যে খেলতে হবে। দৌড় আসে চলেছে, ওই দিদির বাড়িতে আসতাম, ওরা আমার ফুপুরা বেশি একটা সিনিয়র ছিল না, 2-3 বছর। তা আসলে ওদের সাথে খেলতাম, খেলে মানে আসে বলতেছে ওটা কে আসছে, হ্যাঁ কালো করে কে আসছে আমার বাড়িতে। তো ফুপু বলতেছে, আমি ওকে চিনতাম না যে আমার ফুয়াতো ভাই, বলতেছে ওইটা আমার আপার ছেলে। তো বলছি ও কে আসছে, তো কালোকে সামনে বলছি, ও বলতেছে হ্যাঁ ও আসছে, ও এখান থেকে আমাদের এখানে থাকবে। এটা আমার ফুপু। আপনার ফুপু এটা বলছে। আর ও ছিল সম্পর্কে আপনার কি হয়? ফুপাতো ভাই। মানে আপন ফুপাতো ভাই না, চাচাতো ফুপাতো ভাই। চাচাতো ফুপাতো ভাই সম্পর্কের আর কি। হ্যাঁ সম্পর্ক, ওরা ঢাকা থাকতো, আমি চিনতাম না। ওকে। সো বলতে থাকবে, নেক্সট দিন আর পরের দিন আর কি সে আমার সাথে স্কুল যায়, আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য। ক্লাস 5 থেকে আমরা একসাথে লেখাপড়া করি। মানে একই ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, ও সিনিয়র ছিল 3-4 বছর মতো বড় ছিল আপনার। হ্যাঁ, তারপরে ছোট ক্লাসে ভর্তি হলো আপনার সাথে। আমার 2 ফুপু, ভাগ্নি ও আমি একসাথে একই ক্লাসে পড়তাম। একই ক্লাসে, আমি ছোট ছিলাম, মানে বললাম না আমার ক্লাস 1-2 মানে নামই আমার লিখে নাই। আমার দাদা এই কমিটি ছিল, বলছে যে ও যদি ফেল করে তো ওকে নিচে নামাই দেবো, বাট আমি কথা বলতে পারতাম না, বাট লিখতে পারতাম খাতায়। সো এইভাবে আর আমার নামানো হয়নি। উঠে গেছেন? হ্যাঁ উঠে গেছে। সো ক্লাস 5 থেকে একসাথে এরকম লেখাপড়া করতাম, মানে বছর একটা চলেই গেল, এইটা সেটা খেলা করতাম, কুতকুত এটা সেটা। বাট ও আমাকে খুব আদর করতো ছোট থেকে। তোর মা বাবা ছিল না ওকে, আমার মা ওকে আবার ভীষণ ভালোবাসতো, মানে যেটাই করুক না কেন আর কাউকে দেখা না দেখে ওকে দিয়ে খাইতো। বেশিরভাগ সময়টা আমাদের রুমে থাকতো। তখন আমি তো অনেক ছোট, সব কিছু বুঝি না। তখন আমার একটা ভাই হয়, মানে ও তো অনেক ছোট ছিল, ওকে আমি হিংসেই করতাম বলা চলে। মানে আমার বিরক্ত লাগতো যে ও কেন হলো, আমি একা ছিলাম, এটা ভালো ছিলাম, মা ওকে টাইম দিত, এটা আমার অসহ্য লাগতো। ওকে আলাদাই রাখতাম, প্রায় সময় খাটে শুলে মাকে বলতাম যে ওরে আলাদা করতে দাও, মানে আমি মাকে ধুয়েই থাকবো, এরকম ছিলাম। তো তখন ভাইয়া আসে ডাক দিত, রাজীব এসে ডাক দিত, মানে যাসো আমরা খেলি গা, চলে যায়। তো ওদের সাথে এইভাবে যেতে যেতে মানে বেশি সময়টা মার থেকে আর কি আস্তে আস্তে একটু করে আর কি সরে যায় আর কি, খেলাধুলাটা এটা বেশি হয়। মানে মা যেহেতু আপনার ছোট ভাইকে সময় দিচ্ছে, আর যেহেতু রাজীব এখানে আছে আপনাকে একটু আলাদা টেক কেয়ার করছে, সুতরাং মার কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন। 5-এ থাকতে এরকম একটা ঘটনা ছিল, তখন তো আমি অনেক ছোট, এসব কিছু আমার মানে মাথায় ক্যারি করি না। তো কুতকুত খেলতেছিলাম, কুতকুত খেলতে ভাইয়া এমন করতো যে মানে আমরা দুইজন 2 দলে পড়তাম, ও কিন্তু কখন আমাকে খেত না, দুম দিয়ে মানে মরা দেয়া যেটাকে বলে, ধরতো না, মানে আমাকে বলতো তুমি জোরে জোরে দৌড় দাও, আমি তোমাকে খাবো না। যদি আমাকে খেতে হইতো আমি বলতাম তুমি তো বলছো আমাকে খাওয়া না, খাওয়া মানে আমি যেটা বুঝতে পারছি যে কুতকুত খেলে আলটিমেটলি, হ্যাঁ এটা আলটিমেটলি ছুঁয়ে দিলে যেটা হয় যে বাদ হয়ে যাবে, সে কাজটাও করতো না। হ্যাঁ, তো যদি ছুতে পেতো তো আমি বলতাম তুমি না বলছো আমাকে ছোবা না, এখন আবার ছৌকে। তো বলতো তুমি জোরে জোরে দৌড় দাও, তো ছোট ছিলাম পারতাম না, বেশিরভাগ পড়ে যেতাম। তো বলে যখন 5-এ বার্ষিক পরীক্ষা হয়ে যায় এরকম আর কি, তো সিনিয়র ছিল। তো আমাকে একদিন মানে পুকুর পাড়ে, সেই পুকুর পাড়ে দাঁড়িয়েছিল, আমি আমার ওই যে ভাইটাকে নিয়ে আসতেছিলাম।
আসতেছিলাম বলতে আমার ভাইটা মানে অনেক মোটা ছিল, আমরা সবাই মোটা ছিলাম, আমিও ছিলাম। খুলে না হাতে ধরাই ধরে নিয়ে মানে দুধ নিয়ে, ওজনা দুধ করতো, যেটা আমাদের গায়ে দুধ ছিল না তখন। তো দুধ নিয়ে মা বেশিরভাগ করতাম না, মানে আমাদের ওখানে 2টা মেয়ে কাজ করতো অল টাইম। তোরা ধানের কাজ করতেছে মার সাথে, অনেক ধান, তো মা বলতেছে তুমি যাই তোমার দাদা বাড়ি থেকে, ওটা আমার এক চাচতো দাদা, বেশি দূরে না, যে যাই দুধটা নিয়ে এসো। তো আমি নিয়ে ওকে নিয়ে আসতেছিলাম। তো আসার পথে ভাইয়া বলতেছিল শোনো শোনো তোমার একটা কথা বলি। তা আমি দাঁড়াতাম না, আমি বলতাম না আমি এখন যাইয়া। তো ওইটা আমি ফার্স্ট টাইম যেটা আমি বুঝি না এখনো বলবো, মানে এইটুক বলছিল যে তোমাকে না আমি অনেকটা পছন্দ করি আর কি। এটা ও বলেছিল? হ্যাঁ, রাজীব বলেছিল যে তোমাকে অনেকটা পছন্দ করে আই লাভ ইউ। আমি তো এর মানেই বুঝি না। পছন্দ করে কি বলেছিল? যে পছন্দ করেছে আই লাভ ইউ এরকম বলছিল। আচ্ছা। সো আমিও চুপচাপ মানে বড় বড় চোখ করে তাকিয়েছিলাম, মানে কিছু বুঝি না। এটা যেমন আবার শুনতাম, তো তখন 5-এ পড়ি, শুনতাম এটা। কি শুনতাম? মানে লাভ ইউ যেমন আসে মাসে মানে ছবি দেখলে এটা সেটা। আমি আবার টিভি ছোট থেকে বেশি একটা টিভি গানে এইসবের প্রতি বেশি একটা ছিল না। আচ্ছা আচ্ছা। তবু একটা আছে না যে বড় হওয়ার সাথে মানুষ শুনছে যে আই লাভ ইউ এটা সেটা বলে, বাট ও বলে আমি ভাবতাম যে এটা তো খারাপ কথা। মানে তখন আপনার ধারণা ছিল এটা খারাপ কথা? হ্যাঁ, এটা তো খারাপ কথা। সো ওর সাথে তার খেলবোই না, মানে আমার খুব রাগ হয়েছিল। আমি আমার রাগ করে আমি দুধটা ফেলে দিয়ে মানে ঝকটা ওর মাথায় মারছিলাম। বরাবর হাইট আসছে আমার, আম্মা কইতেছে দুধ নিয়ে আসে না। আমি কইছি ওই দিদিদের বাড়ির পিছনে বাটিক যেটা বলে আমাদের ভাষায়, যে ওই জায়গায় ফেলাই রেখেছি। বলছে কে ফেলাই রেখেছে? তো মাকে বলে দিছি যে মা জানো রাজীব ভাই এই কথা কইছে। এই কথা মানে সরাসরি আমি সবটাই খোলামেলা বলে দিতাম ছোটবেলা। তো বলেই দিলেন? হ্যাঁ বলে দিছি। বলে দিলে বলতেছে যে কখন এই কথা সত্যি বলছে? মানে কখন বলছে? হ্যাঁ সত্যি বলছে। মানে বকা দিতেছি। ফুপুর একটা পাজি ছেলে যেটা, আমি বাই ডাকি আমাকে এই কথা বলছে। আচ্ছা আমি ডাক দিয়ে বিচার করে দেবনি, আর বলবি না। তো যা আমি তো রাগে এসে হ্যাঁ বলছে কি, আমার এমন একটা জিন ছিল যে ও এটা বলছে, আমার ওকে রিপিট আরেকটা বলতে হবে। আচ্ছা। নইলে মানে রাগটা থেকেই যেত। সকালে উঠে সেদিন আমি মানে প্রত্যেকদিন তো সকালে উঠে একসাথে সবাই স্কুল যেতাম, প্রায় 5-6 জন। সেদিন সকালে উঠে স্কুলে গেছি, মানে সবার আগে ওদের ফ্রেন্ড যারা ছিল মৌসুম ওদের বলছি যে হ্যাঁ আসলে, ওরা কেউ জানতো না। বাট যখন স্কুলে গেছি ও তো রেডি হয়ে চলে আসছিল। তো আমি চুপ করে পারতাম, দরজাতে দেখতাম যে ও কি আমাদের বাড়িতে আসতেছে কিনা। তো ও যদি আমাদের বাড়িতে যদি দেখতাম যে রাস্তা দিয়ে আসতেছে, আমি পিছন আরেক দরজাতে বেরিয়ে, মানে আমাদের একটা খাল ছিল ঘরের পিছনে, খালের পাড় দিয়ে পলাই চলে যেতাম যে ওর সাথে আমি স্কুলে যাইতেছি না, আলাদা আলাদা যাবেন, একাই যাবো। তো এরকম করে একাই যেতাম। মানে কেউ তখন এই বছরটা কেউ জানাজানি ছিল না, তখন তো বার্ষিক পরীক্ষা হয়ে গেল। যখন স্কুলে ভর্তি হবো, মানে আমার দাদা বলতেছিল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য। তো আমার ফুপু আবার উনি বলতেছেন না মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না, হাই স্কুলে হোক। হাই স্কুল বলতে গার্লস স্কুল, আমার ফু যেটা পড়তো আর কি। তো গার্লস স্কুল বলতে আমি খুব খুশি যে এখানে তো ছেলেরা বেশিরভাগ আমি আর কেউ আই লাভ ইউ বলবে না, আই লাভ ইউ বলবে না, এটা যেমন অ্যাকচুয়ালি আমি মিশতাম না বলতে কোনো ছেলের সাথে না, আমার বাচ্চাদের সাথে। গার্লসে ভর্তি হয়েছি সেই বছর আবার এটা করছে যে আমাদের গার্লস স্কুলটা, মানে আমার ফুপুরা যেবার পরীক্ষা দেয় এসেছি ওই বছরটা খুবই খারাপ রেজাল্ট হয় একটা, হওয়ার পর সরকার থেকে অনুমোদন আসে যেটা গার্লস অ্যান্ড বয়েজ উভয় হয়ে যাবে। সো আমি তো ভর্তি হয়ে আমি তো জানি এটা গার্লসে আছে। তো ভর্তি হওয়ার পরে শুনি এটা বয়েজ হয়ে গেছে। রাজীব সেখানেই ভর্তি হয়েছে। ক্লাস আলাদা আলাদা ছিল, মেয়েদের আলাদা ক্লাস, ছেলেদের আলাদা ক্লাস। এভাবে যাচ্ছিলাম স্কুলে ক্লাস 6-এ। ও এমন করতো, আমি তো আর কাউকে বলিনি, মাকে একবার বলছে, হয়তো মা ভুলে গেছে গ্রামের দুনিয়া। প্রত্যেকদিন মানে ও এরকম করতো যে মানে আমার সাথে সাথে স্কুলে যেত, স্কুলে আসতো, তো আমি তো ওর সাথে যাইতাম না, প্রত্যেকদিন পলাতাম, যে কোনো একটা বাহানা ধরতাম। কিংবা যেদিন দেখতাম যে না ও পিছিয়ে নিছে, আমি মানে স্ট্রাইক ঘুরে চলে আসতাম, আমি স্কুলেই যাবো না। যখন দেখতো যে ভাই আমি ওর সাথে স্কুলে না যাই, তো ওখানে কিন্তু আমাদের বাড়ির সামনে দূরে একটা পুল ছিল, সে আমার অনেক আগে বের হয়ে যেত, মানে দেখতো যে আমি যাতে না দেখি। বের হয়ে আসে ও চুপ করে পুলের এক করার ভার যাচ্ছিল, ওখানে লুকায় বসে থাকতো। তো আমরা যখন আইসে যেতাম বাড়ি থেকে বের হয়ে, তখন তারা রিটার্ন বা প্রত্যেকদিন ঘুরে যাওয়া যাইতো না, গেলে তো আবার হয়তো আদরে 1-2 দিন বকবে না, 3 দিনের দিন তো অবশ্যই আবার টাইনে নিয়ে স্কুলে অবশ্যই দিয়ে আসতো। তো চুপ করে বসে থাকতো। দেখ রাস্তায় এসে যখন আমরা হাইটা মানে অনেকটা সামনে চলে যেতাম, তখন পিছিয়ে থেকে মানে বের হয়ে আস্তে আস্তে হাইটা হাইটা আসতো। তখন পিছন দিন তাকাই দেখুন কি লাভ হইলো পলায়া, মানে ও প্রতিদিন পিছিয়ে যাইতোই, এতে কোনো মিস নাই। 6-এ পরীক্ষা হয়ে গেল, এরকম 7-এ উঠে গেলাম। এদিকে কোনো ডিস্টার্ব হতো না, আমার বাচ্চা সাদের সামনে কেউ কখনো আমাকে কিছু বলতেই সাহস পেত না। বাট আমার একটা ছিল খুব খারাপ লাগ বলবো, সেটা হলো মানে যেখানে যেতাম মানে ছেলেরা বেশি একটা স্ট্রিক্ট ছিল, মানে প্রপোজ জিনিসটা মানে বেশি একটা হয়েছিল আপনার ক্ষেত্রে, আপনি সেটা মনে করছেন? ওকে। যে কোনো ছেলে মানে পিছিয়ে থাকতো, এরকম একটা কিছু বলতো, তো ভাইয়া কি করতো ওরকম সবসময় পিছিয়ে লাগে থাকতো।
যাতে কেউ কিছু না বলতে পারে। মানে সবসময় পিছিয়ে যাইতো, যদি কোনো ছেলে 1 দিন 2 দিন 3 দিন এসে সামনে এসে কিছু বলতো তো ওকে সরাসরি ডেকে বলতো হ্যাঁ চিনো সেটা কে। আর এমনি আমাকে সবাই চিনে আমাদের পাড়াতে, আমার এক নামই চিনে আমাদের খনখনি বেগম। খনখনি না, মানে আমার সামনে মানে খুব মানে আমার নামটা বললেই মানে চিনে, অমুকের নাতি বললে আমার দাদার নাম। জি বুঝতে পেরেছি আমি। হ্যাঁ ভাইয়া পিছে ডাক দিয়ে সুন্দর করে ডাক দিত, ওকেও চিনতো, ও তো নাতি ছিল। তো বলতো তুই জানিস এটা কে? ওকে ও বলতো হ্যাঁ তোর মামা তো বোন। মামা তো বোন হলেই হবে, এটা আমার বউ, এর সাথে আমার মানে সবাইকে এটা বলতো, সবাইকে, মানে এর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এর সাথে আমার বিয়ে। হ্যাঁ তো তুই দেখতেই পারে না, মানে ওর সাথে টোটালি কথা বলতাম না, একদম না। এক বাড়িতে থাকতাম তবুও কথা বলতাম না 1 সেকেন্ডের জন্য না। ওই ঘটনার পর থেকে? হ্যাঁ, এবং কি আমাদের ঘরে আমি ওকে আসতে দিতাম না, এরকম ছিল। বাট ও আবার সাহসী বলা ছিল, ও মানে সুযোগ পাইলে মানে 3 দিন যেটাকে বললাম জোর করতো, হ্যাঁ বলবি না একটা। যখন মানে তুমি করে বলতো, তুই বলতাম যাদু তুই পছন্দ করতাম, বাট বলতো হ্যাঁ তুমি বলবা না কে? আমি হ্যাঁ কোনোদিনও বলবো না। তো জোর করতো হ্যাঁ না বললে খবর আছে এইটা সেটা। বাট আমি জানতাম যে ও কিছু করতে পারবে না, বাট ভয় দেখাতো, ধরতে পারলে হয়তো একটা চর মারে দিত। তো এরকম করে যাচ্ছিল। যখন 7 পর তো ওর উপরে আমার প্রচন্ড রাগ ছিল, যেটা বলা ছিল আনলিমিটেড। আমার এই জিনিসটা বেশি রাগ লাগতো, আমি একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি, ও আমার পিছে পিছে দিত। তখন আস্তে আস্তে কিন্তু মানে সবসময় পিছু নিলে একটা জিনিস, গ্রামের মানুষ একটা জিনিস যতই ভাই বোন হোক এটা মানে ওদের চোখে পড়ে যায় যে সবসময় ওর পিছে কেন। বান্ধবীর বাড়িতে যেতাম, ও পিছে যায়, শাকের পাড়ে দাঁড়িয়ে থাকে, আমরা যাইতাম, খাইতাম, রান্না করতাম, এসে দেখতাম ও সবসময় বলতে এই ও তোর ভাই তো তোর সবসময় তোর পিছে পিছে থাকে কেন। লেটার লিখতো অধিক পরিমাণ। আপনাকে দিত? হ্যাঁ দিত, মানে এরকম করে দিত। ঘরে আসতো আয়সা যে কোনো হয়তো বালিশের নিচে আমার বইয়ের বেশিরভাগ বইয়ের পেজে রাখে রাখে চলে যেত। আমার বলতো দেখছো, আমি একটা স্ট্রাইক না করে দিতাম, আমি তো জানি না দেখবো কই থেকে, কিন্তু আমি দেখতাম। দেখে আবার ওগুলা ঝরে যে একটা ট্রাঙ্ক ছিল আমাদের ভাঙা বলা ছিল এক কর্নারে, ওর কোনো কাজে লাগতো না, তো আমি ওদের ভিতরে রেখে দিতাম, বেশিরভাগ পড়তাম না। তো মানে এরকম করতে করতে আস্তে আস্তে আর কি গ্রামের লোকেরা মানে টার্গেট করে এটা যে ও সবসময় আর পিছে চলে কেন। আর চলে কেন বলতে একটা কথা একজনকে বললে ওটা 2 কান এমনি হয়ে যেত। ও বলতো একজনকে ডাকে যে ওর সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে হবে, এটা সেটা। ও আরেকজনকে বলতো, ও আরেকজনকে বলতো। এরকম করতে করতে কিছুটা শোনাশুনি হয় ক্লাসে, যেটা স্কুলের ব্যাপার, যেটা বাড়িতে হয় না তবুও বেশি একটা। এরকম করে স্কুলে মানে কি আমাকে খেপাতো, যেমন বলতো হ্যাঁ এই যে রাজীবের গার্লফ্রেন্ড আসছে। এই ভাষাটাও হয়তো অতটা বুঝতাম না, কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগতো। লাগলে ওর প্রতি আমার প্রচুর একটা রাগ ছিল যে ওকে কি করা যায়। বান্ধবীরা খুব চেলাইতো আমার যে হ্যাঁ গার্লফ্রেন্ড এরকম কত কত কইছে। দেখ আমি ওর কিছুই হয় না, ওকে তোরা যা কোস আমি ওরে তাই করতে পারবো, আমি বাট ওরে আমি পছন্দ করি না। তো কি ওরে কিছু করতে পারবি? আমি কিছু মানে তোরা যা কোস, তবে বাসায় যায় না, পিটাইতে পারবি, চর মারতে পারবি, আমি পিটাইতে না, আমি ওর হাতটাও কাটে ফেলাইতে পারি, খুব মারে। তো আমার এক বান্ধবী ছিল খুব চেতাই দিত মানুষের, ও বলতো হ্যাঁ হ্যাঁ তাহলে তুই যদি কাটতে পারস তাহলে কাটার ব্যবস্থার জিনিস আমি আইনে দেবো। তা আমার বাবা খুব রাখছিল, হার মানতে রাজি না। আমরা আচ্ছা তুই যদি জিনিস আইনে দিতে পারস আমি কাটতে পারবো। কয় কি আচ্ছা তাহলে একটা বেট, যদি তুই যদি কাটতে না পারস তাহলে 19 জনকে 19টা পটেটো আর 19টা চকলেট খাওয়াবে। আর বলছে আর যদি কাটতে পারি ওর হাত একটু কাটলি হলো, কয় হ্যাঁ কাটতে পারলে তোকে খাওয়াবো, এই যা টাকা আসে তোকে দেবো। তো কি করে আমাদের স্কুলের সাইডে তখন মানে 1 টাকা ব্লেড পাওয়া যায়, তো ব্লেডটা কিনে নিয়ে আসে। কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, মনে মনে যে এটা কি ক্লিম নেই, এখন পিছাইতে পারতেছিলাম না, পিছাইলে কবা হ্যাঁ আসলে আমরা যেটা মাইন্ড করছি সেটাই। তো মানে মাঠে খেলতেছিল, কথায় কথায় শোনাশুনি হয় না, 1-2 কানে শোনাশুনি হয়ে গেছে যে ও বলতেছে মৃত্যু আসতেছে কিন্তু তোর হাত কাট। তো দৌড়া যে কমন রুমে পলাইছি, তা আমরা সব মেয়ে যাই ওর কমন রুমে স্ট্রাইক করে মানে অ্যাটাক করে ধরছি। মানে ছেলে মানুষ তো একটু সাহায্য, হ্যাঁ কাটতে পারবা এরকম করে হাতটা আর কি আগে দিতেছিল। তো এখন আমার তো এমন রাগ দিচ্ছে, এমনি তো ওর প্রতি রাগ। সো আমি কি করছি, ব্লেডটা বের করে একটা টান দিয়ে দিছি হাতে, কাটা মাত্র ওইখান থেকে একটা চিল্লানি দিয়ে একদম স্যারদের রুমে এসে পড়ছে। আইসে বিচার দিছে, ক্লাস 7 মেয়েরা ধইরা আমার হাত কাটে দিছে। ম্যাডাম ছিল আমার দিদি, তুমি তো এমনি জানে যে আমি খুব দুষ্ট, সবকে ধরে নিয়ে মানে ইচ্ছা রকম অপমান যেটাকে বলে বেতের বাড়িতে আছে, বাট তার উপর যে মানে সবচেয়ে পিছন মোড়া হাত দিয়ে দাঁড়া করে রাখছিল সিরিয়ালদের, যে এত বড় সাহস স্কুল আইসা। আর এই কথাটা এমন ভাবে ছড়াছড়ি হয়েছে, ওই সবাইরই বলছে যে এই স্কুলের মেয়েরা মাস্তান, ধরে হাত পাকারে দেয়। সব মানে রাস্তাঘাটের দোকানদার যারা আছে সবাই মানে একদম মানে ভ্রাষ্ট হয়ে গেছে একটা খবর, স্কুলের মেয়েরা ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে বলতো যে এরা যেদিক দিয়ে যাবে ওদিক গায়েব হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা হবে, ওখানে যাই দেখি একটা ছিল যে ব্রেঞ্চটা ছিল, ওখানে বসতাম, ওখানে আমার নামটা আর রাজীবের নামটা প্লাস দিয়ে লেখা ছিল ক্লাসের বেঞ্চে। পরে আমার এটা দেখে আমার খুবই রাগ উঠে, আমাদের দপ্তরি কাকা ছিল,
খুব রাগ করে দাঁড়াইছিলাম। দপ্তর কাকা ডাক দিছি যে এদিকে আসে না। আসার পর বলতেছি দেখেন তো এটা কি, দেখে চুপ করে দাঁড়াইছে। কে লেখছে? আমি তো বলছি যার নাম আছে সেই লিখছে। পরে মানে আমি এমন একটা করা ভাবে বলি যে আমি যে ব্যাগ নিছি, বই নিছি, তো কি হয়েছে এটা বিচার হবে ভালো, তা না হয় আমি এখান থেকে চলে যাবো। চলে যাই আমি আমার আব্বারে বলে দেবো, দাদারে বলে দেবো, তখন সে আসবে, সে এসে বিচার করবে স্কুলে। এত বড় শ্বাস কই থেকে হলো। এখন তারা হেড স্যারকে বলেন, হেড স্যার আসে দেখে হ্যাঁ সত্য ঘটনাটা। তো মাঠে খেলতেছিল হয়তোবা, দপ্তর কাকা ডাক দিয়ে নিয়ে যায় কাকে? রাজীবকে। পরে বলে যে মাস্টারবাকে চিনো? ও বলছে হ্যাঁ চিনি। কি হয়? ও কিছু বলে না। ব্রেঞ্চের ভিতরে মানে এই নামটা কি লাগছে? ও বলে হ্যাঁ আমি লিখিনি, বাট ও না করে, কিন্তু এটা স্বীকার যায় না যে ও আমার মামাতো বোন হয়। বলো যে ও আমার মামাতো বোন হয়, এইসব যেটা শুনছি এটা মিথ্যা কথা। ওই রকম ছিল যে না আমি তোকে পছন্দ করি, সো আমি এটা না করবো না। কয়েন কিন্তু স্ট্রং দাঁড়াইছিল, ইচ্ছা রকম পিটাইছে ওকে, 27টা বাড়ি দিয়েছিল ওকে। এই সংখ্যাটা আপনি পরবর্তীতে জানলেন কিভাবে? ফ্রেন্ডেরা ছিল, আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম না যে এইটুকুর জন্য এত বড় বিচার হোক। মানে ও কিন্তু আবার খাইছে কিছুটা নিজের দোষে, যে ও এটা বলে আসে করতে পারতো হ্যাঁ আমার মামা তো বোন, বোনের মতো দেখি, কিন্তু ওখানে হিরোইজম দেখাতে গেছে। মানতে রাজি না, আমি ওকে বোনের মতো দেখি না। ও বলছে সরাসরি, স্যার বলছে ছেলে তো বিয়া দাও দিয়ে দিয়েছে, ইচ্ছা রকম পিটাইছে। পিটে একটা লাল কার্ড দিছে যে তোকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, এরকম কিছু। তো পিটানোর পর ক্লাসে আসছে, এসে বসছে, তো পিঠ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল। এবার আর কি সবাই জানাজানি হয়ে গেল যে ওদের ভিতর, বাট আমি কিন্তু তখন ওকে চয়েস করতাম না, কিছু না ছিল না, বাট এর জানাজানি হলো যে ওদের দুজনের রিলেশন আছে। এবার একবার এস্টাবলিশড হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ হয়ে গেল, মানে এরকম যে আমিও আছি এর ভিতর, বাট আমি কিন্তু ছিলামই না। তো বাসায় এসে পরে তো কি করে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি স্কুল খুব ভয় পাইতেছিলাম। জাস্ট বাসায় গেলাম, ওর নানি যে ছিল আমাদের চাস্তো দাদি খুব ডেঞ্জারাস, ওনার ভয়ে আমরা আমার মারা কেউ কখনো কথা বলে না। তো আমি তো ভয় পাচ্ছি যে আজকে তো বাসায় গেলাম আর তো আর রক্ষা নাই, স্কুলে নাই আমাকে কিছু করতে পারে না, বাসায় গেলে এই পিটারিটা আমার কপালে আছে। পুরো ভয় পাই আসে দেখি কোনো শব্দ কিছু নেই, ভাত খাইছি, চুপচাপ বসে আছি, কেউ কিছু বলে না। তো আমি একদম রিল্যাক্স হয়ে গেলাম। রাত চলে গেল, ফেরার দিন সকাল হতে আরো দিন মানে স্কুলে যাওয়ার জন্য আমি সকালবেলা বায়না ধরি যে আমি যাবো না। সেদিন তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসে পড়তেছিলাম, যাতে আমি বাসা থেকে আর কি তাড়াতাড়ি বের হয়ে চলে যাওয়া যায়। তো আইসে বসছি স্কুলে, সেদিনও কোনো প্রবলেম হয় নাই, সেও স্কুলে গেছে, কোনো কথাবার্তা কিছু না, একদম চুপচাপ। 2-3 দিন পর সে একদিন স্কুলে জানে, তা আমি বেশি একটু কেয়ার করিনি। তো আমি ভাবছি 2-3 দিন যেহেতু আর কিছু হয়নি, তো এখন আর কি হবে, কিছু হয়নি। বাট পরে আমি বাসায় আসছি, আসে মানে ওইটা আমার মনেই নেই। খাইতে বসছে, মা খাইতে দিছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন বলতেছে স্কুলে কি হয়েছিল। এটা 3-4 দিন পর। কিছু না, কি হবো, প্রত্যেকদিন যা হয় তাই, স্কুল আবার কি হয়? কিছু হয় নাই কনা, রাজীবকে বলে মারছে। মানে এটা আমার মা কিন্তু সব জানে, বাট আমাকে বলে নাই যে তোমার জন্য, বলছে রাজীবকে বলে মারছে। আমি কি জানি, আমি তো সঠিক জানি না। মানে এই কথা শুনে কিন্তু আমার ভয় লাগতেছিল যে এটা আমার জন্য, বাট আমি না করছি যে আমি জানি। সত্যি জানিস না? তুই করে বলতে সত্যি জানিস না? কেন জানি না। তুই যদি নাই জানিস রাজীবের পিঠটা এরকম ফাইটে ফাইটে হয়েছে, এরকম একদম লাল হয়ে রয়েছে, আমি জানি না। তুই বলে বিষের দিয়ে মার খাইছিস, তার মানে ওর মাকে ফোন করা হয়েছিল। ওর মা ঢাকাতে যায়, আমার মার সাথে ইচ্ছা রকম ঝগড়া, যেটাকে বলে গ্রামে। ওর মাকে বলছে ছেলে যেহেতু যে ও বিচার দিয়ে এরকম মার খাওয়াইছে, ফাইন একটা ঝগড়া হয়ে যায়, মানে সবাই জানাজানি হয়ে যায় যে এরা নিজেরা এরকম ঝগড়া করতে, ভাবি ননদে এরকম বিশাল ঝগড়া হয়ে যায়। তো আমি পুরো গ্রাম মানে রটে গেল, কি নিয়ে ঝগড়া হচ্ছে যে ও কে মার খাওয়াচ্ছি। তো বলছে আমি তো একদম না, ওর নামে আর যত মন্দ বলা যায়, যেটা বলে ইচ্ছারম খারাপ করি ওর পুরো মা কয় সত্যি করে এত বড় ঘটনাটা কি মিথ্যা হইতে পারে, যে ওর পিঠটাও চোখের সামনে এত বড় হয়ে আসছে পিঠটার ভিতর, তুই না করতেছিস। পরে মানে একটু ভয় কাটতে কাটতে, মানে আমি তো আবার একটা সাহস ছিল যে আমার তার মারবো না, বকা চাই, 2-1টা বকা দেবো। তো বলছি আমি তো দেইনি, আমার কথা না করছি, আমার বান্ধবীরা দিছে এরকম প্লাস দিয়ে লিখছিল। মা বলতেছে যে লিখলে কিরকম বিচার দিতে হয়, বাসায় আসতি নিজেরা ওকে বলে দিতাম, আর লিখতো না। তো বিশাল হয়ে যাওয়ার পর মানে ও আর আমার সাথে কথা বলে না। যখন বার্ষিক পরীক্ষা হবে এরকম মানে হঠাৎ করে, তখন মানে একটা জিনিস কি, মানে সবসময় লোকটা কথা বলতো, পিছিয়ে থাকতো, হঠাৎ করে নাই, এটা কিন্তু একটু খারাপ লাগতো যে হ্যাঁ লোকটা নাই, মানে কোথায় গেল নাই, মানে ও আর আমার পিছু নিত না। ও আচ্ছা আচ্ছা, মানে মাইরটা খাওয়ানোর পর সেগুলো আর করতো না। তখন আমি করতাম এরকম মাইরটা খাওয়ানো ঠিক হয়নি বলতে, এত বড় মাইরটা খাওয়ানো ঠিক হয় নাই ভাই, নিজের মানে বাসায় দেখা হলো
আগে এরকম ছিল, আমি বসে থাকলে ও আসতো, এখন আমাকে দেখলে ও পলাইতো। মায়ের নাম বাবাজি। একটু একটু খারাপ লাগতো। ওকে। এইটে যখন পরীক্ষা হয়, ও একবার আইসে পড়ে, ঢাকা আইসে পড়ে, এটা শিওর যে ওকে ভালো লাগতো না, বাট ও আইসে পড়ে শুনি যে ও আর যাবে না, পড়বে না, পরীক্ষা দিবে না। সো আমি ও যাওয়ার পর আমি ওকে একটা লেটার দিই। সেটা ভালো লাগাও ছিল না, কিছুই না, যে ও পড়ুক। ওকে, মানে পড়াশোনা যেন ও আসুক, পড়ুক, যে আমার জন্য এত বড় বদনামটা না হোক। কারণ যেহেতু ফুপু বলবে যে তোর জন্য আমার ছেলেটা বন্ধ করে আসে পড়ছে, তো আমি একটা লেটার দিই। মানে এটা আমার এক বান্ধবী ছিল, ওর সাথে মিলে ও বলে আচ্ছা দিয়ে সমস্যা কি, 9-10 পর্যন্ত পড়ে তো চলেই যাবো। লেটার দেই ছোট্ট একটা কাগজে, জাস্ট এই 3টা শব্দ লিখে দেয়, আমি আর কিছু লিখে, ও তো আমার সহ্য দেওয়া। আবার আমাদের লেটার দেওয়ার নিয়মটা এরকম ছিল, বাড়ি ছিল পাশাপাশি, বাট লেটার দিতাম 3 গ্রাম ঘুরা। ও যাই দিয়ে আসতো আরেকজনের কাছ থেকে, ওদের ঘুরে ঘুরে আসতো, 2 দিন 1 দিন লেগে যাইতো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। তো আসে, ও তো মনে মনে ভাবে খুবই হ্যাপি, মার খেলেও এভাবে চলে যায়। 9-এ ওঠার পর ও জানতো যে আমি ওকে লাভ করি, বাট তখন কিন্তু আমি ওকে লাভ জিনিসটা করতাম না বলা চলে, বাট লেটার দিতাম। যেটা সত্য কথা বলবো, ও দিত, মানে এত লেটার হতো, যে ট্যাঙ্কটার কথা বলছিলাম, এটা ভরে গিয়ে মানে বস্তায় রাখা হতো ওর লেখাগুলা। মানে লেটার বলা চলে না, পত্রিকা বলা চলে এক একটা। হ্যাঁ, এরকম করে ও লিখতো, আমিও লিখতাম। আমি যে লিখতাম তা এমনটা না। এর হওয়ার পর অনেকগুলো লেটার হয়েছে, আমার 21-22টা মতো হলে ও আমার কাকাকে এগুলো সব দিয়ে দেয়। পরে শুনি, দেখো তোমার বাস্তি যতগুলো মার খাওয়াইছে আমাকে, এখন ও দিয়ে আমার পিছে পিছে ঘুরে। কতদিন পরে কাজটা করে? 8-9 মাস পরে। 8-9 মাস পরে, যখন আপনি চিঠিপত্র দিয়ে মোটামুটি তাকে হৃষ্টপুষ্ট করে দিয়েছেন, মানে 8-9টা চিঠি দিয়েছেন। হ্যাঁ, ততদিনে কি আপনি তাকে বলেছেন যে আপনি তাকে পছন্দ না, করেন? একবার মুখে বলিনি। চিঠির মধ্যে কি থাকতো? এইটা, হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি, আপনি আসেন পড়েন, সমস্যা নেই, আমার পিছু নিয়েন না, পাশাপাশি চলেন, এটা সেটা। ও যাটা লিখতো ওটার বিপরীতটা যেটা আসে আর কি, যা বুঝতাম আর কি। ওই সময়টাতে ও আপনাকে কি লিখতো? পছন্দ করে, ভালোবাসে, এই টাইপের কথা লিখতো? হ্যাঁ, ভালোবাসা, আই লাভ ইউ এটা লিখতো, আর মানে নানান কিছু লিখতো, যে আজকে খেলতে যাব, এইটা সেটা, এইসব কিছু। আচ্ছা, তখনও আপনাদের বাড়িতে আসেনি 8 মাস 9 মাস যাবত? না, ও তো আমাদের বাড়িতেই। তো চিঠিটা কোথা থেকে লিখতো? ও রুমে থাকতো, আমি আমার রুমে। আমি ঠিক বুঝলাম না, পাশের রুম থেকে পাশের রুমে চিঠি লিখছে? আমাদের মাঝখানে তো আমার চাচাতো ফুফাতো ভাই ছিল না। না, তাহলে চিঠিটা কোথা থেকে লেখা হতো? আপনি কোথায় এসে বলতেন যে আসেন পড়েন? কোথায় গিয়ে পড়বে? পড়াশোনা তো বন্ধ করে দিয়েছে ততদিন নাকি? না না, তাহলে পড়াশোনা বন্ধ বলতে ও ঢাকা চলে গেছিল, যারা আসবে না, তারপরে তো আবার চলে এসেছে। ওরা আসে কিছুদিন পর, 15-20 দিন পর। আসার পর আমি ওকে ছোট একটা কাগজে লেটার আমার বান্ধবীর কাছে লিখে দিই, যে ওকে বলো যে আমি ওকে পছন্দ করি, ও থাকে পড়ুক। তো আবার বান্ধবী এসে ঘুরে ওকে দেখা হলে দিয়ে দেয়, উপরে তো হ্যাপি, ও আর যাইতো না, পড়বে এখন। আপনারা পাশের রুমেই থাকতেন, পাশাপাশি থাকতেন? পাশাপাশি, বাড়ির মাঝখানে 2টা ঘর ছিল। কিন্তু চিঠিটা বান্ধবীদেরকে দিতেন? দিয়ে মানে অনেকটা, এক মহল্লা ঘুরে আসতো, একদিনও লেগে যেত। ওকে। পরে আমার কাকা নিয়ে আসে বলতেছে এগুলো কি, মানে দুষ্ট ছিলাম, বাট আমি এইসব ব্যাপারে অনেকটাই লাজুক ছিলাম, কারণ বাড়িতে কোনো ছেলেদের সাথে মিশতাম না, ভীষণ একটা লজ্জা পাই। তারপর বলতেছে যে এখন তো তোর বিচার হবো। মানে আমি এটা শুনি না, এমন কান্না করে, আমি সহজে কাঁদতাম না, স্ট্রং ছিলাম, সেন্সিটিভ হলেও। তো আমি এমন কান্না করি যে আমি আর জীবন এটি করবো না, কান ধরে একদম উঠবস চাচার সামনে একদম। মানে আমার চাচার আবার ওর চাইতে কয়েক গুণ ভালো আমাকে বাসতো। ওকে। তো বলতেছে এখন তো তোর বিচার করবো। পরে আমি কান ধরে উঠবস যে আমি মাফ করে দেন, এই শেষ, আমি আর করতাম না। ও যেটা নিয়ে নেন, ও দিছে 4-5টা রাইখা, মোটামুটি 2 বস্তা নিয়ে এসে পড়ছে, জানি না পরে কি করছে। পরে আমাকে হ্যাঁ দাঁড়ান, আর তো চিঠি দিয়ে দিতে পারতো না, মানে যেহেতু কাকার কাছে দিয়ে দিছে, তো এরকম দিয়ে দিলে আমি আর লেটার লিখি না। তো ফিরে লেটার না লিখলে, যেমন ভাইয়া রাজীব লেটার লিখতো আমাকে, লেখা দিত, আমি পুরো রাখি, 2-3টা রাখে দেওয়ার পর যখন মানে ডিপলি কোনো উত্তর না দিই, তো বলতেছে উত্তরে কোনো উত্তর আসে না কেন। আমি বললাম, সরাসরি আমি হাঁটে গেলে বলতাম আমি আর এই ভুল করতেছি না, তুমি নিয়ে আমার চাচার কাছে সব দিয়ে দিচ্ছো, আমার মানে জিতটা তুমি শাসন করছো, আমি মার খাইছি, ওটার বিপরীতটা করছো। পর কাছে 50-50, তুমি মার খাইছো, আমি লেটার দিয়ে দিছি, 50-50 কাম বাজে নাই, আমি আর তোমার রিপ্লি কোনো লেটার দিতাম না। পরে ও কি করতো, এটা মানে খুব মজার একটা ঘটনা। ভিতরে একটা আফা ছিল, আফা ডাকতাম, দিদি যেটা হয়, ওনাদের ঘর ছিল মাটির দালান, যেটাকে বলে মাটির ওয়াল। তা থাকলে উনি আবার খুব চাকচিক্য ছিল, প্রায় সপ্তাহে 2-1 লিখবা, ওকে সুন্দর করে রাখতো। তো যখন আমি ওকে লেটার না দিতাম, তো ও কি করতো, ওই দেওয়ালের ভিতরে আঙুল দিয়ে লিখে যাইতো যে এটা করবে, অমুক জায়গায় আইসো, এটা খেলবে, এটা করবা, এরকম করতো। আর নিচে লিখতো যে উত্তরটা লিখো, খাতায় লিখতে হবে না, ওয়ালি লিখো, দেয়ালে লিখো। বাইরে কষ্ট করে লেপছে, আর আপনারা গিয়ে দেয়ালটাকে খাতা বানিয়ে ফেলেছেন। ওকে। আমি আবার ওরটা হাত দিয়ে মুছে দিতাম। ওকে। মুছে আমার যেটা আসতো যে যাবো, বেশিরভাগই লাগতাম হ্যাঁ আমি যাবো না, সরাসরি যাবো না। ও আবার লিখতেন যে না আসলে কিন্তু খবর আসছে,
তো ওই কিন্তু বাসা থেকে যাই ধরে নিয়ে আসি প্রত্যেকদিন এরকম, মানে আর খাতায় কিছু লেখা হতো না, স্কুলে যাওয়া সত্ত্বেও পিছিয়ে যাইতো। আর বন্ধু বান্ধব যেটা বলা চলে, ওর যে ফ্রেন্ডটা ওরা আমাকে প্রপোজ করতো, করলেও ওদের কাছে যে তুই এটা কসকে, ওর সাথে তো আমার রিলেশন, মানে সবাই জানা জানি, মোটামুটি সবাই জানে। তো এরকম আফার দেলানের ঘটনাটাই বলি, এটা যেমন রুজ লিখতাম, তো উনি তো লেখা বুঝতো না, বাট পিছায় এসে দেখতো যে এটা তো দেলানটা কেনা হয়ে গেছে, আউলে গেছে। তো উনি বকতো প্রত্যেক দিন যে কারা এরকম করে, কিন্তু আমাদের রিলেশন এটা কিন্তু জানতো যে ওরা এরকম রিলেশন আছে। তো জানলে বলতো যে এগুলো কি লাইলি মজনুর কাম তো না, মানে এরকম আর কি বলতো। তো একদিন এরকম লিখতে লিখতে একদিন আমার এত রাগ করে, মানে আজকে দেলানটা লিখছে, কালকে যে আমরা দুজনে অনেক ফুল ভরে ফেলাইছি। তো আমার এত রাগ করে ওর কাছে বিচার দেয় সরাসরি আমার নাম ধরে। তো আমার দাদা ডাকে নিয়ে সুন্দর করে জিজ্ঞাসা, এই কাজগুলো তো তোমরা করছো না? হ্যাঁ, লাইলি মজনুর কথা লেখার অনেক সিস্টেম আছে, মানে মজা করে বলতে খুব চেপ দিক তোমার দাদারা ইয়ার কি করতো, অনেক সিস্টেম আছে, তো অযথা এই মহিলার দেলানটা কেড়ে প্রত্যেকদিন নষ্ট করো, ওর তো লেপতে কষ্ট। তো আমি ভীষণ একটা লজ্জা পাই যে এইভাবে তো সরাসরি আর বলা হয় না, একবার চাচা বলছে একবার দাদা বলছে, বলা হয় না। তো আমি আর লিখি না, পরে ভাইয়ের বলে দিই দেলানে আর লিখো না, আফা রাগ করে। তো এরকম ও লেটার দিত, আমি লেটার দিতাম, আবার শুরু হলো। হ্যাঁ শুরু হলো। একটা ঘটনা মনে পড়ে যে ও আমাদের ভীষণ একটা কষ্ট করতো, তো একলা থাকতো, বাবা মা ছিল না, তো ওর কাছে একটা টাকা থাকলো ওটা কখনো নিজে খেত না, আমার জন্য আর আমার ভাইয়ের জন্য নিয়ে আসতো। মানে আমার ভাইকে এসে বলতো ভাইয়া না দুলা ভাইটা, তো আবার ছোট ছিল, কিউট ছিল, তো ডাকতো, আর এক সময় একটা করে চকলেট দিত, নিয়ে নিয়ে আসে বলতো, ওর তো দরকার ছিল খাওয়ার। তো একটা ঘটনা মনে পড়ে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা মেলা যাকে বলে তীর্থ হয়, ওখানে সে ও মাত্র মনে হয় 40 টাকা না 50 টাকা নিয়ে গেছিল, ওটাও তাকে 20 টাকার মনে আমার মায়ের দিছিল। অনেক দূরে পথ, মানে হাইটে গেছিল, যায়া ওখান থেকে আমার জন্য একটা চুড়ির আলনা, 2 জোড়া কানের দুল, একটা শাবনুরের একটা ছবির পোস্টার, আমি আপনার জন্য শাবনুরের পোস্টার, হ্যাঁ আমি শাবনুরের অনেক ছিলাম, ছবি না দেখলে ওর ভালো লাগতো। ওকে, তো ওর একটা পোস্টার, এটি মানে ওই টাকাটা দিয়ে ও নিজে না কিছু খায় আমার জন্য নিয়ে আসছিল। নিয়ে আসলে আমি আবার কেমন ছিলাম, ওর কোনো জিনিস আমি নিতাম না, রিপ্লে আবার ঘুরাই দিয়ে যেতাম ওর ঘরে। ও কিনা আমার ঘরে দিয়ে আসতো, আমি কি চুরির আলনাটা রেখে বাকি সব ওর ঘরে দিয়ে এসছি, আবার টাকাটাও দিয়ে যেতাম, যে চুরির আলনাটা 20 টাকা নিয়েছে 20 টাকা দিয়ে যেতাম। মানে আমার কেমন জানি খারাপ লাগতো যে ওর তো আব্বা আম্মা নাই, ওকে কে দিবে, আমাকে তো দেয়, আমি যখন যেটা চাচ্ছি পাইতেছি। তো এরকম করেই ক্লাস 9-এ তখন বার্ষিক পরীক্ষার আগে হয়তো লেটার লিখতে লিখতে একটু একটু ওকে হয়তো ভালো লাগতে শুরু করছে, মানে ভালো বাইসে ফেলাইছি যেটা বলা চলে, বাট মানে মনের অজান্তেই কখন ভালোবেসে ফেলেছেন বুঝতেই পারেননি, বুঝতে পারিনি। তো একটা জিনিস হয়েছে আমার সাথে, সেটা বলেছে যতটাই চঞ্চল ছিলাম ততটাই নীরব হয়েছি, মানে ভীষণ একটা লাজুক বলা চলে, আমি কারো চোখে তাকিয়ে কথা কখন এটা কখন ক্লাস 9-এ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটাকে বলে, যে বয়সন্ধিকাল। বারবারই আমরা হেলো 8920 তে খুব বেশি এমফাসিস দিই, এবং ক্লাস 5 থেকেই শান্ত ছিল। শান্ত বলতে ও ক্লাস 5 থেকে আমার পিছে মানে লাগিয়ে থাকতো। বুঝতে পেরেছি, 4 বছরে এসে মোটামুটি হাসিল করে ফেলেছে। না, আমি যেটা বলছিলাম যে আপনি হঠাৎ করে শান্ত হয়ে যাওয়ার পেছনের কারণটা হচ্ছে, মানে ভীষণ লজ্জা পাইতাম, ভীষণ। ওকে মানে ওকে দেখলাম রুমের বাইরে বের হতাম ওকে সরাসরি, মানে আপনার চঞ্চলতা তো আগের চেয়ে কমে গেছে বলতে ভীষণ করতাম ওর আর মায়ের পিঠ যা করা দরকার করতাম, ওর ঝুল দেখতাম যে না এই জায়গায় আমার এটা না করলে আমি ঠকতেছি, সো আমি ঠকে চলে আসে পড়তাম, খেলতাম না। মানে আলটিমেটলি ওকে দেখলে একটা প্রচন্ড লজ্জা পেতেন। লজ্জা মানে আমি ওর সামনে পড়তে রাজি ছিলাম না, ওকে লেটার লিখতাম বাট সামনে পড়বো না। যেটা হয় আর কি, বয়সন্ধিকালে এক ধরনের পরিবর্তন আসে শরীর এবং মনে, সেটাই হচ্ছে। ওকে ফাইন, তারপর এই সময়টা 9-এর সময়টা এরকম বলা চলে, আমাদের এলাকা আশেপাশে যে 4-5টা এলাকা সবাই জানতো, এমনকি ওর মা এতে মানে কেউ কিছু বলতো না, আমার বাবা শুধু বলতো যে না ওকে তো ওর কাছে দেব না, ওর মানে লেভেলেও না, ওর কাছে দিব না, বাট ওর মা কিছু বলতো না। আর ওরা খুব ভালো ছিল, ওর নানি যেটা বলে আমার দিদি সবসময় আমাকে রাখবো বলে বলতো, সবাই রাজি এরকম বলা ছিল, মানে সবাই জানতো, এটা কোনো গোপনের কিছু ছিল না, ফ্যামিলি জানতো অলমোস্ট একদম সবাই, গ্রামের সবাই জানতো, এবং কি এটা হবে এটাও জানতো। হ্যাঁ, শুধু বাবা রাজি ছিল না। আমার বাবা আমার ফ্যামিলি থেকে বলতো যে বড় হবে লেখাপড়া করবে, এটা আপনি ভুলে যাবে, এটা ব্যাপার না, ওকে কলেজ স্কুল যাবে ভুলে যাবে, সব ভুলে যাবে, রাইট। সো এরকম করে 9-এ যখন বার্ষিক পরীক্ষা হয় এভাবে চলছিল, মানে যেখানে যাচ্ছি ও যাচ্ছে, যেটা খাচ্ছি মানে আমার খুশিটা ও দেখছে, আমি মানে মনের গুলোজুল বলে যে আমার এটা লাগবে, ওটা আগে প্রেজেন্ট করতেছে যে নাও, বেশিরভাগ মিষ্টিটা। একটা ঘটনা মনে পড়ে যে ও আমার পিছে পিছে মানে মিষ্টি নিয়ে ঘুরতেও বলা চলে, কখন যে নিয়ে খাইতে মন চায়। এরকম করে 9-এ বার্ষিক পরীক্ষা দিয়ে আমরা 10-এ উঠে যাই। 10-এ প্রথম সময় পরীক্ষায় একটা ঘটনা বলি, মানে কিরকম হয়ে গেছিলাম যে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষায় আমার রেজাল্টে রুটিনই আমি উল্টা পাল্টা লিখছিলাম। তো আর একটা কথা বলা চলে, সেটা হচ্ছে যে
এটা মানে না বললেন জানি না কারোর সাথে হয় কিনা, আমার এরকম রেজাল্ট হয়েছিল যে আমি অঙ্কে 1 পাইছিলাম। মানে এত বেশি প্রেমে মশগুল যে লেখাপড়ার অবস্থা 12টা বেজে গেছে, তাই তো? 12টা মানে 14টা। আমি অঙ্কে 1 পাইছিলাম, ও 13 পাইছিল। এটা আমার আজীবন মনে থাকবে যে এত খারাপ রেজাল্ট আমার লাইফে হয় নাই। সো এই খাতাটা নিয়ে স্যার এনে 2টার খাতা একসাথে করে দেখাই, এটা তো আমার প্রকাশ হয়ে গেছে ক্লাস 7 থেকে, মায়ের পিঠ দেখাইছে, দেখো লাইলি মজনুর কাহিনী দেখো। হ্যাঁ, রেজাল্ট। বাট কেউ কিছু বলতে পারতো না, হয়তো বাচ্চাটার ভয়ে মানে এটা আরো বেশি একটা রটারুটি হয়ে যায়। গ্রামের কথাটা এমন ছিল, সামনে কিছু বলবে না, লোক আড়ালে অজস্র খারাপ ভাষা যেটা বলে ওটা দিয়ে বলতো। বললে ওকে কি করে, ওকে আলাদা একটা স্কুলে নিয়ে দেয়, বয়স পাশেই ছিল, ওই স্কুলে নিয়ে ওকে ভর্তি করে দেয়। আমি আমার ওই স্কুল থেকে কালচি থাকি। 1 বছর আমরা আলাদা থাকি। থাকার পর মানে এরকম হতো, আমি আলাদা হওয়ার পর আমি ওর স্কুলে যাই, কোচিং শুরু করি। প্রতিদিন সকালে যাই ওর স্কুলে যাই, কোচিং করে আমার স্কুলে আমি আসতাম। বাট দেখা সাক্ষাৎ এটা হতো ট্রেনে, এরকম করে চলছিল আর কি। যে কোনো ফ্রেন্ড সার্কেল সবাই জানতো ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে সবাই এলাকার অলমোস্ট। আমি যেখানে যেতাম ও যেত। ছবি বললাম বেশি একটা দেখতাম না, তবে এরকম একটা জিনিস ছিল, আমি ওর সাথে কয়েকবার বাংলা ছবি যেটা হলে আমরা ছবি দেখতে যেতাম, স্কুলের কথা বলে বাড়ি থেকে বলতাম। খুব কাছে ছিল তো টাউনটা, 13 টাকা 14 টাকা লাগতো একটা টিকিট। তো বলতাম টাকাটা নিয়ে স্কুলের ব্যাগ নিয়ে আমরা স্কুলে যেতাম, যাই অর্ধেক পর থেকে সাইকেলে উঠে চলে যেতাম, হলে যাই ছবি দেখে আসতাম। এরকম দুষ্টুমি করতাম ভীষণ আর মারপিট করতাম। আর আমি মারপিট বাজলেও আমাকে টাইনা ছাড়াই নিসতো, কত মারপিট করো না, মানুষ খারাপ করবো। যখন আর কি বার্ষিক পরীক্ষার সামনে ফ্রন্ট ক্লাব শুরু হয়, হঠাৎ আর কি এখানে মানে আমার বাবার প্রবলেম হয়ে যায়। আমার বাবা যেখানে শেয়ার ব্যবসা করতো, কিছু একটা মার্ডার হয়। সো সে বিষয়ে আমি বলবো না, সেটা আমার বাবার বিষয়। মানে রাতারাতি আমাদের অনেক টাকা অ্যাডজাস্ট করতে হয়, ধান চাল যা ছিল বিক্রি করে এক সপ্তাহে অনেক টাকা। একদিনে বাবাকে এতগুলো করে টাকা দিতে হতো, দিলে এই কেসি করার জন্য, মানে বিজনেসটা ঠিক মতো রাখার জন্য। ওই কেসে আপনার বাবাও জড়িয়ে যায়, তাই তো? হ্যাঁ, জড়িয়ে যায়। মানে উনি একদম 2 নম্বর 1 নম্বর আমার মামাকে আর আমার বাবাকে 1-2 ফেলাই দেয়। মানে উনার শিফটে ছিল, এখন বাবা দেখে নাই কেন শিফটে ছিল, তাহলে উনার আন্ডার ছিল, ওরা কাজ করতেছিল, 3 কর্মচারী ওয়ার্কারে ঝগড়া লাগে মার্ডার হয়ে যায়। এরকম দেওয়ার পর অনেকটা মানে লস হয়ে যায়, যেটা বলা চলে লসই। তখন আবার নতুন করে বিজনেস, ওটা তখন তালা লেগে যায় একদম। তখন আবার নতুন করে শুরু করার জন্য আমার বাবা বাড়ি থেকে জমি যা থাকে কিছুটা বিক্রি করে বন্ধক টন্ধক দিয়ে টাকা নিয়ে আবার নতুন করে মেশিন তৈরি করে করার পর আমাদের ফ্যামিলির অবস্থাটা মানে অনেকটা খারাপ হয়ে যায় বলা চলে। ক্লাস 10-এ পড়ি, মানে ফ্রন্ট ক্লাব শুরু, তখন এই টাইমে অনেকটা খারাপ। আমার তো সব দিদি ছিল, প্রায় ঝগড়া হতো আমার মার সাথে। যখন আমাদের সবসময় আমার আধাল একটা আদর ছিল, একটা চলাফেরা ছিল, যখন আমাদের এরকম হয় তখন মানে চারদিক থেকে একটা চাপ আসে, রোজ ঝগড়া লাগে দিদিদের সাথে। ফুপুরা এটা চাচ্ছে পাচ্ছে না, ওই বিষয়ে লাগে যে বলতেছে হ্যাঁ ভাবি সব একাই খাইতেছে, মানে এই নিয়ে মার সাথে প্রায় ঝগড়া লাগে। ঝগড়া লাগলে আমার মাকে আমি আর এখানে থাকবো না, আমার নিয়ে ঢাকা যাও। যখন আমি ক্লাস 10-এ পড়ি আমার ঢাকা নিয়ে এসে পড়া হয়। ঢাকা বলতে নারায়ণগঞ্জ চলে আসা হয়। আপনি বলতে আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই, মানে আমরা আর কি। ওর সাথে কোনো কথা হয় না, ওই স্কুলে থাকে। আমার বাবা মানে খুব অভিমানী ছিল। আমার দাদা আমার বাবাকে সে বিষয়ে না বলে, আমার দাদা বাবাকে একটা কথা বলে জমি সম্বন্ধে আর কি, বলার পর তো আমার বাবা খুব রাগ করে যে আমি এত বছর তোমাদের খাওয়াইছি, এত কষ্ট করছি তোমাদের জন্য, আছে আমি একটু প্রবলেমে পড়ছি, আমি কি আর উঠবো না এই প্রবলেম থেকে? তো তোমরা আমার সাথে এরকম ব্যবহার করলো আমার ছেলে মেয়েদের সাথে। তো বাবা রাগ করে আর কি আমাদের নিয়ে এসে পড়ে, রাগ করে একদিনই কিছু নিয়ে আসে না, শুধু যার যা শরীরে যা থাকে। দাঁড়াতে পারলে আসবো, বা কখনোই আসবো না। রাগ করে নিয়ে এসে পড়ে, নিয়ে এসে আমাদের নতুন বাসা ভাড়া নিয়ে নেই, কিন্তু আমার পড়াটা ওখানে গ্যাপ পড়ে যায়। সো আমরা এইভাবে থাকি, রাজীবের সাথে আর কোনো কথা মানে ও জানি না যে আমি চলে আসছি। সো এই জিনিসটা আমার খুব ভীষণ আঘাত লাগতেছিল যে আমি আসবো না কোনো পরিস্থিতি। ও আসার আগে একটা কাহিনী হয়েছে, আমার বাবা যখন এরকম প্রবলেম হয়, প্রায় যখন ঝগড়া চলতো তো শুনতাম, বাবা মাঝে মাঝে বলতো যে তোমাদের নিয়ে চলে যাবো, তখন ভাইয়া তো শুনতো রাজীব, তখন যাই বলছিল যে তোমার যদি এরকম নিতে আসে মামা, তো তুমি যাও না, তো নিতে তো আসবে, যেহেতু সমস্যা চলতেছে নিয়ে চলে যাবো, তো চলো আমরা ভাইকে যাই। তা আমি ছোট ছিলাম, বাট আমি এইটা ভয় পেতাম যে আমি তোর সাথে ভাগবো না। আমি বলতাম যে না আমি তোমার সাথে ভাগবো না। বলতো কেন ভাগবো না? আমি বলতাম ভালোবাসি সেটা আলাদা, বাট তুমি তো ছোট মানুষ, আমার নিয়ে রাস্তায় তুমি হারাই ফেলাবা, তুমিও হারাই যাবা, আমারও হারাই ফেলাবা। আর আমার বাবা তো কিরকম জানাই কম, আর আমার বাবা তো সব চিনে, উনি তো তোমার খুঁজে বাইক তোমার তো মেরেই ফেলাবো, সাথে আমার মারবো, ভাগবো না। তো অনেক কান্না করতো, মানে আমার পা ধরে পর্যন্ত কান্না করতো, নিতে আসলে যায় না, তুমি পলাই। তো এরকম হঠাৎ করে নিতে আসা বা ওনার মুখের তো কথা বলা চলে না, অল ফ্যামিলি আসে, ওর সাথে আর কোনো কন্ট্রাক্ট হয় না একদম হয় না। মানে আমার বাবা এত রাগ করে আমাদের কাউকে আর মানে আমি যতটুকু বুঝি যে আপনারা যৌথ ফ্যামিলিতে ছিলেন, রাইট? বাবা চাচা বাবা যৌথ বলতে আমার দাদার থেকে আলাদা,
বাট আমার দাদা, আমার 5 ফুপু, 3 ভাইয়ের সবাই নিয়ে আমার বাবা একত্রে ছিল, মানে আমার দিদি ছিল না, আমার সব দিদি। সেখান থেকে আপনারা বের হয়ে চলে আসেন এবং রাজীব আলটিমেটলি আপনাদের ফ্যামিলিতেই থাকছিল এবং পরবর্তীতে যেটা আমার চাচতো দিদি, এক্স্যাক্টলি, এবং পরবর্তীতে আপনারা চলে আসার পরে ওই ফ্যামিলিতেই থেকে যায়। হ্যাঁ থেকে যায়, ও কিন্তু জানেই আপনারা ডিটাচড হয়ে যান এবং ও জানেই না ব্যাপারটা। ও স্কুলে ছিল, ও ভাবতেও পারে না যে আমরা এইভাবে চলে আসবো। ওকে, পরে ওর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, আমি জানি না, আমি আমার জীবনটা বলি। আইসা পড়ার পর মানে বাবা যখন এরকম প্রবলেম হয় তখন মানে আমারও প্রবলেম হয়ে যায়, মানে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ি, একটার পর একটা হতে থাকে। তো আমার মা বলতো তো আমার মেয়েটার দুঃখ জিনিসটা হয়তো সহ্য হবে না, সুখটাই বেশি ছিল। তো আমার বাবা এরকম তার কোনো ফুপু মানে আত্মীয় স্বজন কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। আমার বাবা ফোন পর্যন্ত ইউজ করা বন্ধ করে দিয়েছিল যে টাকার জন্য এরকম হয়েছে, তো আমি আর কারোর সাথে যে পর্যন্ত আবার আগের লেভেলে না দাঁড়াতে পারবো কন্ট্যাক্ট করবো না, চুপচাপ সবসময় বসে থাকলাম। তখন একটা জিনিস পড়াটা বন্ধ হয়, সেটা আমার ভীষণ ভীষণ আঘাত করে। আরেকটা জিনিস প্রচন্ড আঘাত করে, সেটা হলো যে ওকে আমি বইলেও আসতে পারিনি, বইলে আসি কি ওকে আমার চাই, মানে জেদ ধরা ছিলাম যে চাই। তো বসে বসে একাই কাঁদতাম 6-7 মাস এরকম একটা নাই বসে থাকি, কাঁদি, বাহিরেও বের হই না, কোথাও যেতেও, হ্যাঁ বাবা কোথাও যেতেও দেয় না, কারোর সাথে কোনো কন্ট্রাক্ট করি না, করতে করতে যখন 5-6 মাস হয়ে যায় মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এইভাবে থাকতাম, থাকার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। ভীষণ বলতে আমার গলায় একটা ইঞ্জুরিতে একটা প্রবলেম হয়ে যায়, সেখানে একটা অপারেশন করা লাগে নারায়ণগঞ্জ হাসপাতালে। তখন তো আমার বাবার অবস্থা, এদিকে আর্থিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, কুটে হাজিরা দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম, অফিসটায় তালা লাগাই দিছে, এটা নিয়ে কুট কাছারি, তার মধ্যে বাড়ির থেকে এসে পড়ছি। বাড়িতে থাকলে ধান চাল আবাদ হতো, ওটা খাওয়াটা চলে যেত, সবকিছু মানে একটা ট্রাফির মধ্যে। এর মধ্যে আমার একটা অপারেশন হওয়া লাগে, এমন অবস্থা হয় তখন মানে ইমার্জেন্সি মানে অ্যাকাউন্টে বলে 30,000 টাকা জমা করেন। তখন আমার আব্বার এমন অবস্থা ছিল, 30,000 টাকা অনেক ছিল, পারতেছিল না। সো উনি তখন আর যেটা চায় না তবু উনি করছে, জানি আমার বাবা খুব অভিমানী, তার ভাই বোনদের কাছে ফোন দিচ্ছিল, হয়তো আমার ফুপুর কাছে ফোন দিয়ে বলছিল যে টাকা দিতে, আমার ফুপুরা দেয়নি। না দেওয়াতে ওনার মানে কতটা কষ্ট লাগে সেটা ভাষায় বলা যাবে না, যে আমি এত করছি, আমার বুকে ডাক্তার বলছে আমার বাবা যে এত করছি, আর তারা আজকে আমার মেয়েটার এত বড় অসুখ। পরে বাবা যখন কোনো কিছু না দেখে বাড়িতে না যায়, মানুষ দিয়ে আমাদের যে রড কিনে ঘর মানে বিল্ডিং করার জন্য রড টড কিনে ওইসব বিক্রি করে দেয়, এইসব আবার কিনে ওর মা কিনে এইসব মানে বিক্রি করে যা টাকা হয়, যতটা হয়, হ্যাঁ যতটা টাকা হয় আর কি। তখন আর কি আমাদের এমন পরিস্থিতি আসে যে আমাদের স্বার্থ ছাড়া কেউ কিছু দেয় না। এখানে আমার মামারা হেল্প করে, আমার মার ভাই যেটা বলে করে, হেল্প করার পর আমার ওখানে একটা অপারেশন হয়। সো এখানে এমন অবস্থা হয়, ডাক্তার আমাকে একদম টোটাল নিষেধ দেয় যে কথাটা খুব কম বলবা, বিনা প্রয়োজনে না। সো এইভাবে চলতে থাকে, তো আমি কথা বলে একদম কমে যায়, যে বিনা প্রয়োজনে কথা বলি না। কিন্তু সেখানে একটা প্রবলেম হয়, যেহেতু 6-7-8 মাস হয়ে যায় চুপচাপ এক ঘরে বসে থাকি, পুরো বছরটাই নষ্ট। তো এক ঘরে থাকলে আমার এমন অবস্থা একদম মেন্টালি প্রবলেম হয়ে যায়, সবসময় বসে থাকতাম, কাঁদতাম। যে লক্ষার নদীটা যে আছে, আমি অল টাইম বেশিরভাগ সময়টা আমাদের জানলা বেলকুনি দিয়ে ইটা দেখা যেত নদীটা। আমি অল টাইম আমার একটা ঘটনা মনে পড়ে, যে দুঃখের সাথী বলা চলে। আমি গিয়ে ওই পাথরে মানে পাটা দিয়ে বসে থাইকা খুব কান্না করতাম যে আমি বাড়িতে যাবো, কিন্তু এটা মানে বাবা কিছুতেই যাইতে দিত না, যে আমি বাড়িতে যাব, আমি রাজীবের সাথে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে লেখাপড়াটা তো ভুলেই গেছি 1 বছরে, কি করতেছি না করতেছি নানান কিছু, মানে সবাই মিস করতাম, শুধু রাজীব না, কিন্তু যাইতে দিত না। এরকম করে 1-1.5 বছর মাথায় আমি এত পরিমাণ অসুস্থ হই যে আমি ঘরে কারোর সাথে কথা বলি না, মার সাথে বলি না। মানে খুব একটা মানে ব্যবহার একটা ডেঞ্জারাস একটা চেঞ্জ আসে, যে মা বাবাকে দেখলে প্রচন্ড একটা রাগ উঠতো, বিশেষ করে হ্যাঁ এর জন্যই তো আমি এখানে আসছি, নইলে আমি কেন আসবো, ভুল করবে হ্যাঁ ভর্তুক দিব আমি। মানে বাবার সাথে মানে এই যে আইসা ডাক দিত মা কো, এটা সেটা মানে বেশ একটা কেয়ার দেয়া মানে শুনতামই না। যদি দেখতাম যে বাবা ঘরে ঢুকছে, আমি আরেক দরজাতে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠা পানি যে ট্যাঙ্কি ছাদ ছিল ওখানে বসে থাকতাম, চুপ করে লুকাই থাকতাম। নিয়ে একটা সামনে একটা পুকুর ছিল, বসছি দিয়ে ওই পুকুরে টুপ ফালায় বসে থাকতাম, যে ঘরে যাব না বাবা যতক্ষণ না যাবে। অফিস আসলে আবার রুমে যেতাম। আর মার সাথে তো মানে ভীষণ রাগ উঠতো, একে তো আমি অসুস্থ থাকতাম, দুই তো মানে রাজীব থেকে কেন এসে পড়ছি। তো এরকম করে 1-2 বছর চলে যায়। চলে যাওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেটা হলো তখন আমাকে সাবান নিয়ে আসা হয় বিভিন্ন ডাক্তার দেখায়, ভয়াবহ। সেখানে আমার প্রায় 3-4টা রোগের মতো ধরা পড়ে ওই সময়টাতে। হ্যাঁ ধরা পড়ে যে এরকম ছিল, মানে অতি টেনশন যেটা বলে, যে ব্লাড জমাট বেঁধে যেত ব্রেনটে। আর এরকম ছিল যে আমার এক সাইডে ব্লাড জমাট বেঁধে যায়, মানে পুরো বাম সাইড মানে প্যারালাইসিস এর মতো অবশ হয়ে যেত।
তার প্যারাটাইফয়েড জ্বর সাথে লিভার ফাংশন পানি এসে যেত, মানে অধিক পরিমাণ না খেতাম, খাওয়ার প্রতি একদম অনীহা এসে যায়। তখন 2 বছর অলরেডি চলে গেছে, মানে এমন কোনো ট্রিটমেন্ট নেই, ওষুধ নাই। এখানে আমি মাসের পর মাস 7 মাস আমার ওখানে ডাক্তার যারা আছে যে এরা ওষুধটা কেন সারে না। আর আমার বাবা কি করতো, যতটা ইনকাম হতো, যতটা আসতো, কিছুটা ঘরে দিত, খুব কষ্ট করে চলে, বাকিটা আমার ট্রিটমেন্টে চলে যেত। কোনো পরিস্থিতিতে আমি সুস্থ হচ্ছিলাম না, তখন ডাক্তারের ডিসিশন নেই যে ওকে একটা কাজ করো, যেটা করতে ভালো লাগে ওকে ওটা করতে দাও। এই সময়টা এই যে শেফার সাথে এর সাথে আমার পরিচয় হয়। এই আমার মানে দুঃখের ফ্রেন্ড বলা ছিল, যখন আমি দুঃখে পড়ছি ওকে সাইডে পাইছি। শেফা মানে আপনার বান্ধবী? এই যে বান্ধবী যে বসে আছে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে তখন সাভারে এসে পড়া হয়। সাভারে চলে এসেছেন, মানে যে বান্ধবীকে সাথে করে নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ, সাভারে এসে পড়া হয়। তো ওরা ফ্যামিলি শো থাকতো, ওরা তখন ওই জায়গায় লেখাপড়া করতো, ওর বাইরে ওর বাবা মা থাকতো। তো ওর সাথে কথা হতো, ওর সাথে ফ্রেন্ডশিপ হয় আর কি। এতদিন আর আমার কার সাথে কোনো বন্ধুত্ব না, কোনো কিছু না। তো এরকম ওর সাথে একটু কথা হয়, কথা হইলে মানে বেশি একটু কথা হতো না। তো বাবা এসে বলতো যে কি করবা, কি খাইতে চাও, কই যেতে চাও। তা আমার প্ল্যানই ছিল একটা, আমি বাড়িতে যাইতে চাই, আর কোনো কথা নেই। এর মাঝখানে কি রাজীব আপনার সঙ্গে কোনো যোগাযোগ করে? না, ওর আমার কোনো কন্ট্রাক্ট ছিল না। ওকে। তো এরকম কত 2.5 বছর 1.5 বছর মানে কিছুতে আমি সুস্থ যখন না হই, খুব মোটা ছিলাম, শুকিয়ে যাচ্ছি, এক সাইড পুরো অবশ হয়ে যায়। তো তখন সবসময় আমার সাইডে থাকতো। মা যখন রান্না করে যেত অল টাইম আমার সাইডে থাকতো, হাতই করে দিত, পাই করে মানে দিত। আপনার এই বান্ধবী? হ্যাঁ, অল টাইম আমার সাইডে মাথা ধুয়ে দিত, অল টাইম। মানে আমার সাথে গল্প করতো আর কি, আমাকে হালকা করার চেষ্টা করতো। ও জানতো? ও জানতো বলতে ওর সাথে মানে আমি সহজে বলি না, বন্ধুত্ব না হলে সহজে কারোর সাথে মনের কথাটা বলি না বলেই চলে। তো ওর সাথে যখন মিষ্টি মিষ্টি একটু অনেকটা ও আমার হেল্প করে, আমার কষ্টগুলো একটু একটু বুঝিয়ে, তখন ওর সাথে আমি আলাপ করতাম রাজীবের কথায়। মানে পৃথিবীর মধ্যে একটা মেয়ে বলবো যে ও কখনো এই কথাটা আমার বিরক্ত বোধ করতো না, এত বলতাম মানে ওর কথা, রাজীবের কথা মানে শেষ করার মতো না। 1 বছর পুরো ওকে না দেখে এই গল্প করছে, তো ও মাঝে মাঝে বলতো যে তুমি যেরকম পছন্দ করো ছেলেটাকে, ও কি এখন তোমাকে পছন্দ করে? ও এই সময়টা এরকম হয় যে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় ওখানে সবাই, বাট আমি ক্লাস করতে পারি না, শুধু পরীক্ষার জন্য আর কি। কোন ক্লাসে ভর্তি করা হয়? 10-এ ভর্তি করা, আবার নতুন করে 1 বছর গ্যাপ দেওয়ার পর 1.5 বছর হয়ে যায়, বাট নিয়ে ভর্তি করা হয়। স্যারেদের বাসায় আমরা ভাড়া নিই, একটা স্যার থাকে। ওকে। তো উনি হেল্প করে যে আমার স্কুলে পড়ো, ক্লাস করতে হবে না, সুস্থ থাকে। তো ভর্তি করে দিলে ক্লাস তো করতাম না, বেশি সময়টা বাসায় থাকতাম। তো ওর সাথে সবসময় গল্প করতাম, এটা সেটা বলতাম রাজীব, সবসময় আর কি রাজীব সম্বন্ধে যে গল্প করতাম, যে এরকম ছিল একটা ছেলে, এরকম করতে, এটা সেটা। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগতো তখন, যে আমি আর ক্লাস করতাম না, এই জন্য হঠাৎ যদি কখনো ক্লাসে যেতাম, এটা ছাড়া কোনো ছেলে যদি প্রপোজ করতে, এটা ছাড়া, তো তখন আমার ওর কথা বেশি মনে হতো, রাজীবের কথাটা। তখন আমি এই ভয়ে আমি আরো ক্লাস করতাম না, যে আমি ক্লাসই করবো না। ওকে। এরকম ও শুনতো, শুনে বলতো যে এখন ও তো হয়তো তোমাকে ভুলে গেছে, ও আরেকটা মেয়ের সাথে হয়তো রিলেশন করতেছে, এটা সেটা ও এইসব কিছু বলতো। বলার পরে এরকম করতে করতে প্রায় 3 বছর হয়ে যায়। 3 বছর মাথায় তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমি খুব অসুস্থ, আমি পরীক্ষাটা দিই, মানে সবাই ভাবছিল যে না পাশই করবে না, তবে 5 নাম্বারটা এসে যায়। একটু একটু করে আমার বাবার অবস্থাটা একটু ভালো হয়, আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসি। তখন আমার কাকার আস্তে আস্তে যাইতো, সাহস করে বাবাকে বই পেত, তো যাইতো। তার বাবা কাউকে কিছু বলতো না, যাই দেখে যখন আমি এতটা অসুস্থ, তো বলতো ওকে নিয়ে যায়, মাস্টারকে বাড়িতে নিয়ে যায় একটু ভালো লাগবে। তো নিয়ে আসে, তো গ্রামে এসে নিয়ে এসে আমার চাচা চাচিরা অনেকদিন রাখে প্রায়। আবার এখানে একটা কথা ছিল, আমি যে পড়তেছিলাম, আমি যে পরীক্ষা দিচ্ছি, এটা এই সম্বন্ধে রাজীব একদম মানে জানা ছিল না, কেউই কিছু জানে না। ওকে আমি চাইছিলাম ওকে একটা সারপ্রাইজ করবো, যে দেখে এত কষ্ট দিল, আমরা আগাই সামনের দিকে। হ্যাঁ, চলে পরে আসি, আসার পরে দেখি তো নাই। সো কাকে কি বলা, তো নাই, আমাকে গ্রামের বাড়িতে যাইতে দেয় না, তবু আমি জোর করে যাই আর কি। যাই, আমার এক ফ্রেন্ড ভাগ্নি থাকে, ভাগ্নি ফ্রেন্ড ক্লাসমেট থাকে, মানে ও শুধু জানতো গ্রামে যে আমার পড়ালেখাটা রানিং আছে, তাছাড়া সবাই জানতো যে আমি বসে আছি অসুস্থ, পড়ালেখা হয় না। পরে ওকে বলি, তো বলে ও তো চলে গেছে, তুই চলে যাওয়ার কয়েকদিন পরে ও চলে গেছে, পরীক্ষায় দেয়নি। সেটা শোনার পর ও বলে যে চলে গেল, ও সপ্তাহে একবার আসে তো খোঁজটা করে, যে তোদের কোনো খোঁজ আছে কিনা, কারোর সাথে কন্ট্যাক্ট আছে কিনা, সবার কাছে ওর যে ফোন আছে, ওর নাম্বারটা সবার কাছে দিয়ে আসতো গ্রামে, যদি কখনো আসে তাহলে ওকে আমার নাম্বারটা দিও। তার মানে আপনি তো নাম্বার পেয়ে গেলেন খুব ইজিলি? না, ইজি বলতো তখন পাইনি, পরে বলছি তাহলে আমাকে নাম্বারটা দে। তার মানে একটা বিশ্বাস আসলো মনে হচ্ছে যে না, আমি যেরকমটা ছিলাম ও সেমটাই আছে। বাট বললাম তাহলে একটা কাজ কর, নাম্বারটা আমাকে দে। মানে ওরা মানে বিলিভ করতে পারে, ওরা ভাবতেছিল যে আমি মারাই গেছি, তুই অসুস্থ ভাবছে তুই মারাই গেছি, তুই কোথা থেকে আসলি। পরে বলছে আমার কাছে নেই, মামারটা নিয়ে, মানে ওর মামার কথা, যে ওর কাছ থেকে, ওর ভালো ফ্রেন্ড, ওর কাছ থেকে তুই ওর নাম্বার নে।
পরে নাম্বারটা নিয়ে ওখানে থাকি 13-14 দিন। তখন আমার একটা আসে যে আমি এখন ঢাকা চলে যাবো, কারণ ওই বাসা থেকে ফোন করা অসম্ভব। আমার কাকাকে খুব করালু মানুষ, অসম্ভব। 13-14 দিন থেকে আমি করতেছি আমার ভালো লাগতেছে, আমি এখন ঢাকা যাবো। তো ওরা বেশি জোর করতো না, ভাবতো যেহেতু ডাক্তার বলছে যে ও যেটা চাই করুক। তোরা আমাকে ঢাকা নিয়ে এসে বলো ওর সাথে বলি, যে শেফার সাথে বলি যে এরকম আমি রাজীবের নাম্বারটা পাইছি, সো আমাকে ফোন দেবো না দেবো না। তো বলতেছে তুমি 3 বছর ধরে একা একা পেশার পড়ো, এখন নাম্বার পাইছো এখন ফোন দিবা না, এটা কোন কথা? বাট আমি ভয় পাইতেছিলাম যে যদি অন্য কিছু বলে, ভয়ের কিছু নাই, দাও, হয়তো না কবো হয়তো কব। ওর ফ্রেন্ড কে ফোন দিই, ফোন দিয়ে বলি যে হ্যালো। ওর ফ্রেন্ডের নাম্বার কিভাবে পেলেন আপনি? ওই যে ওর ভাগ্নির কাছ থেকে বা গ্রামের থেকে নিয়ে আসলাম। না, এটা তো ওর নাম্বার না, ওর ভাগ্নি ওর মামার নাম্বারটা দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারিনি নাম্বারটা আসলে কার ছিল। নাম্বারটা ছিল রাজীবের এক ফ্রেন্ডের। ওকে, তাহলে ফ্রেন্ডই ধরবে স্বাভাবিকভাবেই। ও মেয়েটাও ফ্রেন্ড ছিল, ও ফ্রেন্ড ছিল, ও দিচ্ছে একজনের নাম্বার, মানে মেয়ে ফ্রেন্ডটা ওর দিচ্ছে, নিজের নাম্বার নাই, অন্য কারো নাম্বার আছে, মানে ওর কাছে ছিল না, মানে রাখে নাই। ওকে, ওকে ফোন দিই ওর রাজীবের ফ্রেন্ডকে, ওর নাম ছিল রূপন, ওকে ফোন দিয়ে বলি পরিচয় দেওয়ার পর তো ওরা চিনতেই পারে না, মানে নাম শুনে তো একদম আধা মানে কান্না হয়ে যায়, তুমি এতদিন পর কোথা থেকে ফোন দিছো, তোমার জন্য এরকম রাজীব প্রত্যেক দিন নিয়ে যায়, মানে প্রত্যেক সপ্তাহে একবার গ্রামে যেত, যে আমার খোঁজ করতো যে আমি আসি কিনা, বেঁচে আসছি কিনা। অনেকে বলতো যে হয়তো মারা গেছে, বিয়ে দিয়ে দিছে, মানে আমার ফ্যামিলির সবাই বলতো বিয়ে দিয়ে দিছে। ও বলছে বিয়ে হোক সমস্যা নেই, বাট আমি ওকে দেখতাম, একবার কথা বলতাম, কেউ মানে কন্ট্যাক্ট নাম্বার থাকলে কেউ দিত না, মানে অ্যাকচুয়ালি আলাদা করে দিছে ফ্যামিলি থেকে এটা। ওকে, পরে এরকম আমার ফ্রেন্ডে ফোন দেওয়ার পর আমার কথা শোনা মাত্র দাঁড়াও আগে রাজীবের নাম্বার নাও, পরে রাজীবের নাম্বারটা আমাকে দেয়, মেসেজ করে দেওয়ার পর আমি বলি যে আচ্ছা ভাইয়া আপনি ওকে বলেন না, আমি ওকে ফোন দেবো, বাট আমার ফোনটা কাটতে ও ফোন দিয়ে ওকে বলে দেয়, যে বলে দেয় জানোস কে ফোন দিয়েছিল, কে মিতো। ও মানে ওয়েট করতেছিল ফোনটা নিয়ে আমি ফোন দেবো। পরে আমি ফোন দিলে ও সেই সময়টা আমার নারায়ণগঞ্জ ছিল, সে ড্রাইভ করতো তখন, হ্যাঁ সে ওই একটা শিখছিল, ও তখনই পড়াটা বাদ দিয়ে চলে আসে ঢাকায়, আমার এটা জানা ছিল না, আলটিমেটলি পড়াশোনা করেনি না, ও পরীক্ষা না দিয়ে চলে আসছিল, এসে ড্রাইভিং শিখছিল, ও জানে যে আমিও পড়ালেখা করি না, সেই জন্য হয়তো ও না চলে আসছিল, যার পড়ালেখা করে আর কি হবে চলে আসে রাগ করে। পরে এক ফোন দেওয়ার পর বলে মানে সব পরিচয় দিয়ে যে আপনি বলি এটা সেটা সব বলে, হ্যাঁ ও সব কথায় বলে, হ্যাঁ ছিল, বলেন আপনার নাম কি, মানে তাও শুনবে আমার মুখ থেকে আমার নামটা, তা আমি বলি না, আমি বলি তার নাম বলেন, ও বলেন, প্রায় ঘন্টা খানিকের মতো কথা হয়, সবকিছু বলার পর বলে আচ্ছা আমি আপনাকে চিনতে পারছি, তবু আপনার মুখ দিয়ে আপনার নামটা একবার বলেন। পরে আমি আমার নামটা বলি, বলার পর তো মানে ইচ্ছা রকম বকা দেয়, যত প্রকার বকা আছে দুনিয়াতে, পর বকা টকা দিয়ে কয় ফোনটা একদম বন্ধ করবি না, মানে তুই করে বন্ধ করবি না, খোলা রাখ, আমি এখনই আবার ফোন দিতেছি। তো গাড়ি থামে, আবার রিচার্জ করে বেশি করে আমার সাথে প্রায় 1.5 ঘন্টার মতো কথা, আবার ফোন দিয়ে ইচ্ছা রকম বকে, আবার এই বকতে থাকে। তো এখন ও শুনে হাসে, শেফা বান্ধবী শুনে হাসে যে তুই বললি এত ভালোবাসি এটা সেটা, তো 3 বছর পর ফোন দিতে তোদের বকাই খেতেছিস, বুকে টেকে কান্না করে ফোন কাটে দিছে। শেফা এটা জানলো কিভাবে? আপনি ওর সামনে তো ফোন দিছি, ঢাকা এসে হ্যাঁ ওর সামনে লাউড দিছে, মানে শুই না আমি নিজেই লজ্জা পাচ্ছি ওর সামনে যে এত ভালোবাসে, সে তো আমাকে ইচ্ছা রকম শয়তান বলে বলতেছে, যে শয়তান এটা সেটা, শয়তানের দাদি এইসব বলতেছে, মরস নাইকা মানে এইসব বলতেছে, বাইসা আসুস কে। পরে এরকম বলার পর বলতেছে রাখ, তোর সাথে আর কে ফোন দিছিস, আর কোনো কথা কইতাম না, রেখে দিয়ে আবার ওই ফ্রেন্ডটি ফোন দিছে, যার কাছ থেকে নাম্বার নিলাম, ফোন দিয়ে ওর কাছে কান্নাকাটি করছে যে ও তো এত বছর পর ফোন দিছে, আমি আবার ওরে বকা দিছি, ও তো ফোন বন্ধ করে দিবে, সেমটাই আমি করছি, আমি দিছি ফোন বন্ধ করে, যে ও মানে এত বকা দিছে আমি আর ফোন করবো না, একদম 13 দিন পর আবার ফোন রানিং করা মাত্রই ওর রিংটা আসলে কানাকাটি করে যে তুমি আবার ফোনটা বন্ধ করছো কে, আমি তো বকা দিছি এটা রাগে, যে তুমি এতদিন কন্ট্যাক্ট করার চেষ্টা করো নাই কে, সো তুমি কি এটাও বুঝো না, এখনো পোলাপানি আসো। তো এইসব কথাতে আসলে অন্য সকল কথা হয়নি, সবসময় ওর সাথে মানে কথা বলতাম, কথা বলতে এরকম হয়, তখন মানে যেখানে থাকি আর কি ওখানে আশেপাশে একটা ছেলে থাকে, মানে আগে থেকে অনেক চয়েস কর, যতদিন ধরে আমরা ওই বাসায় ভাড়া গেছি, মানে ছেলেটার ফ্যামিলির পক্ষ থেকে এরকম আমাদের বাসায় একটা প্রস্তাব আসে, কিন্তু আমার বাবা মা ফ্যামিলি অলরেডি জানে যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। গ্রামে একটা কথা থাকে না যে বেশি অসুস্থ থাকে ওকে বিয়ে দিয়ে দাও ভালো হয়ে যাবে, এরকম একটা কথা রটে, তো বলে আচ্ছা ওকে বিয়ে দিয়ে মানে কাবিনটা করে এরকম ঘরে রেখে দিয়ে লেখাপড়া করুক, যদি তবুও ভালো থাকে। তো তখন তো ওর সাথে আমার অলরেডি 1 মাস হয়ে গেছে, যোগাযোগ হয়েছে, সবকিছু ঠিকঠাক করে ফেলছে বাবা মারা। গ্রামে নিবে না কেন, গ্রামে নিলে এই আমার এই ব্যাড রেকর্ড সম্বন্ধে সবাই জানে, মানে আমার নামে কেউ জিজ্ঞাসা বলে দিবে না, মানে এটা গোপন রেখে আর কি করবে, এবং কি অসুস্থটাও এটাও গোপন রাখবে আমার ফ্যামিলি থেকে।
আচ্ছা, আমরা জানবো যে ঠিক আছে আপনার বিয়ের প্রস্তাব আসতেছে, সেখানে আপনি কিভাবে ফেস করলেন সেটা আমরা জানবো। তবে তার আগে আমাদেরকে একটু বলেন তো যে রাজীবের সাথে যখন আপনার এই জানাজানিটা হলো, তখন কি আপনি রাজীবকে আগের মতোই পেয়েছেন? মানে আপনাদের ভালোবাসাটা কি কন্টিনিউ করলো নাকি কোনো পরিবর্তন পেলেন? কোনো পরিবর্তন নাই, আরো বেশি, মানে আরো তীব্র আকার ধারণ করলো? তীব্র মানে আরো বেশি, যে আর ওর এটাও বিশাল একটা অভিযোগ যে আমি ওর সামনে আসতে চাইনি, এত খুব কান্নাকাটি, মানে খুব কিছু, মানে সবকিছু আগের মতো। আমরা সবসময় ছোটবেলার গল্পই করতাম, মানে এভরিথিং ওয়াজ ফাইন, ফাইন, মানে ও আমাকে ছোটবেলার জিনিস আরো বেশি মনে করাইতো যে আমরা এমন করতাম, এরকম করতাম, তুমি ভুলে গেছো। দ্যাটস বিউটিফুল, ফাইন। তারপরে যেটা বলছিলেন আপনার ফ্যামিলি থেকে আপনার বিয়ের জন্য প্রস্তাব আসলো। হ্যাঁ, আর প্রস্তাব বলতে ওরা নিজের আগে আগে থেকে মানে সবকিছু ঠিক আছে, মানে আমাকে তো দেখে সবসময় বাসায়, তো দেখার কিছু ছিল না। তো ওখানে আমাদের বাসায় আসে, বোন আসে, মা আসে, আসার পর মানে কি বলবো, ওখানে আসে বলে, মানে এমনি তো আমাকে দেখে কিছু জিগায় না, কিছু বলেন, দেখে যে এমনি শান্তশিষ্ট, কারোর সাথে বেশি কথা বলে না, কোথাও যায় না, এমনি ভদ্র, জানে। তাই সারা তো বলে, যখন দেখি যে সবকিছু না ফাইনাল হয়ে যাচ্ছে, কথাবার্তা ফ্যামিলি থেকে ঠিক হবে, তো তখন আমি আর মানে কোনো কিছু না পড়তে আমি কি করবো, তখন তো ফার্স্টে রাজীবের সাথে যোগাযোগ, ওকে আমি বলি না, মানে সত্য কথা বলবো যে আমার প্রবলেম গুলো সহজে আমি রাজীবকে বলতাম না, মানে যত দূর সম্ভব নিজে সলভ করতাম। পরে আমি যাই আমি সরাসরি আন্টির সাথে কথা বলি যে আমার ফুফাতো ভাইয়ের সাথে এরকম বিয়ে হয়েছে, সো আপনারা আর কি মানে বললেও কিছু হবে না, আমি কিন্তু বিয়ে করবো না। একদম গিয়ে শাশুড়ি, মানে হবু শাশুড়ি যাওয়ার সম্ভাবনা ছিল, তাকে একদম সরাসরি এটা বলে দেন? মাই গড, সরাসরি, মানে আমার ওটা ভীষণ বিরক্ত লাগতো যে এটা বলবে কেন। আমি বলছি যদি বিশ্বাস না জান, আপনি একটা কাজ করেন, গ্রামে যাইয়া আমার নাম আর রাজীব বলেন যে ওরা কে কার কি হয়। তা আমার একটা কনফিডেন্স ছিল যে গ্রামে যাই বলা মাত্র লোকে বলে দিবে, কিছু তো সামনে না বলে আড়ালে তো খারাপ বলবেই, এতে কোনো মিস নেই। তো এরকম বলার পর তো ছেলের মা তবুও বলছে যে পোলাপান মানুষ মনে হয়তো ওর আগে বলছে এটা সেটা, তো আমি বারবার বলছি যে আমি করবো না, করবোই না। তো ওরা আসছে ঘরে এসে কি কোথায় আপনার মেয়ে এরকম এরকম কথা বলছে, অসুস্থ থাকে, আপনারা কেন বিয়ে করাবেন, আমি বলে দিছি। বলার পর মা আর কিছু বলে নাই, না বললে আমাকে ডেকে এনে বলছে যে নিজের বদনাম তুই নিজে কে করস, লোকের মুখে শুনুক, তুই নিজের কথা নিজে কে বিয়ে করবি না সেটা হচ্ছে আলাদা কথা। পরে মা বলছে তুই কি এখন রাজীবের সাথে কি তোর কোনো কন্ট্রাক্ট আছে না? যে ছেলেটাকে আপনার সাথে বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেই ছেলেটা কি করতো? দোকান ছিল ওদের ওখানে। আচ্ছা, মানে এক ধরনের আমাকে ভালো লাগতো না, মাস্তান টাইপের ছিল। মাস্তান টাইপের ছিল, আচ্ছা। ভীষণ বিরক্ত লাগতো। আর আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করতাম ওই রুটে আমি বেশি বের হতাম না, তবুও মানে ও আমাকে দূর থেকে ডাকতো, মানে গেলেই বলতো বউ কেমন আছো, যে জিনিসটা আমার প্রচন্ড বিরক্ত লাগতো। গেলেই বউ কেমন আছো, বউ কেমন আছো, মানে এখানে থাকলে তো মানে ওর একটা কল করা হয়েছিল, হ্যাঁ বউ, এমনি কোনো কথা হতো না, দেখা হতো না। কাহিনী কি রাজীব আপনাকে বউ বলে পরিচয় দিচ্ছে, এই ছেলেও আপনাকে বউ বলে পরিচয় দিচ্ছে, মানে ওটা মানে চেতানোর জন্য, এই ছেলেটা যেটা করতো এটা হলো চেতানোর জন্য, যে আমি রাগ করে ফেলতাম। দিস ইজ ভেরি মানে অড, এটা করা উচিত না যে কোনো কাউকে। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে কোনো মেয়েকে বা কোন ছেলেকে যদি ভালো লাগে আপনার, সেই ভালো লাগার উপস্থাপনটাও এত সুন্দর হওয়া উচিত যাতে ওই মানুষের কাছে আপনার একটা খুব সুন্দর অবয়ব তৈরি হয়। সেটাকে অশ্লীলভাবে উপস্থাপন করা, ম্যাক্সিমাম তাই করেন হয়তোবা, অথবা করেন না, এটা অন্যায় এবং এটা ভালো লাগে না। একটা চিন্তা করে দেখুন, যে মানুষটাকে আপনি পছন্দ করছেন, সত্যি সত্যি যদি পছন্দ করবেন তাহলে সেই মানুষটা আপনাকে ভালো ভাবুক, যদি আপনাকে জীবনে নিতে নাই পারে অন্তত ভালো একটা পার্সোনালিটির মানুষ ভাবুক আপনাকে, সেটার জন্য তার সাথে ব্যবহারটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তখন একটা জিনিস খারাপ হয়, সেটা কি আমার বাসা বাড়িতেও এই খবরটা আর কি হয়ে যায়। ছেলের মহিলা মানুষ কিন্তু একজন আরেকজনের সাথে চর্চা জিনিসটা বেশি করে। তো ও যে আরেকজনে বলছে যে ওর মেয়ে এরকম এরকম মা বাপে বলে বিয়ে দিবে, আর মেয়ে এরকম কথা বলছে। এরকম কত কত এক ফ্যামিলি দুই ফ্যামিলির কত কত মোটামুটি কম বেশি সেখানে সবাই একটা মানে গুঞ্জন চলে কিছুদিন আর কি। মা বাবা বেশ একটাই করে না, এটা কোনো ব্যাপার না, স্বাভাবিক এক দুটি। তা মা বাবা ভাবতো যাওয়া তো কোনো কন্ট্রাক্টই নাই, ও একলা এই করে কি করবে, দুই একবার এরকম করে ঠিক হয়ে জানতো না। কথা হয় অলরেডি, মানে সারাদিনে আমি কি বলবো 18-20-22 ঘন্টা কথা হয়ে যায়। ঘুমান কখন, খান কখন, কোনো ঠিক ঠিকানা নাই। না, ওর সাথে ঠিক ঠিকানা বলতে সব ঠিক ঠিকানা আছে। ওর সাথে এরকম কথা হতো, ও কখনো ফোনের লাইন কাটতো না, মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, কাটতাম না। আবার বাইরে বের হলো, রুম থেকে যে আমি বের হলাম, লাইনে আছে, অন্য কারোর সাথে কথা বলতেছে, সমস্যা নাই। আমার ফোনটা মানে আলাদা ছিল, ও দুটো ফোন ইউজ করতো, একটা মানে চাকরির জন্য, অফিসের জন্য, ওটা আলাদা ছিল। আমার যেটা ওটা আমারই ছিল। 24 ঘন্টা ওটা থাকতো, মানে সবসময়। আর এতে কি হতো, আমি যাও একটু মিশতাম। শারীরিক এবং মানসিক অবস্থা তখন কেমন, মানে আপনি কি সুস্থ হয়ে গেছেন? না, তখন অসুস্থ ছিলাম, কিন্তু তখন একটা জিনিস আসতেছিল, সেটা হচ্ছিল কি, যেন আমি ওষুধ খাইতাম না, রাগ করতাম, ফেলাই দিতাম, এটা করতাম না, এটা করতাম না। আস্তে আস্তে আর কি শুধরাইতেছিলাম। শুধরাইতে বলতে এরকম ছিল যে যাও একটু মিশতাম ফ্যামিলি লোকের সাথে, ওর সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে এত কথা বলি, তো
ওদের সাথে মিশে আরো বন্ধ। ওই দিন তখন আমার আরো বিরক্ত লাগে যে ওরা আমার কেউ না ডাকতো তো আমার বেশি বেটার হতো, আমি সারাদিন ওর সাথে থাকতাম। ওর সাথে কিন্তু কথা হয় বাট দেখা হয় না। পরে আমি বলি যে আসো আমরা দেখা একবার করি। ও মানে আসতে সাহস পায় না যে কি কিরকম হয়েছে 3 বছর 3.5 বছর 4 বছর পর মানে কার লেভেল কিরকম গেছে এটা পরে আসে ওর 2-3টা ফ্রেন্ড নিয়ে। ফার্স্ট টাইম যেটা দেখা হয় নবীনগর, যেটা বলে সবার স্মৃতিসৌধ, আয়সা দাঁড়ায় থাকে। তো আমাদের বাসা ওখানে সাইডে ছিল, তো আমরা যাই, আমি এর সাথে যাই, শেফার সাথে ফার্স্ট টাইম। তখন তো আমি খুব মানে রোগা ছিলাম, যাই দেখি দাঁড়ায় আছে, বাট আমি কিন্তু ফোনে কথা বলতেছে, বাট আমি চিনতেছি না সামনে একটা ছেলে আসতেছে। তো শেফা বলতেছে এই ছেলেটা হতে পারে, বাট ওর আগের সাথে বর্তমানে কোনো মিল ছিল না। মানে আগে ছিল কেমন শুকনা শাকনা ছোট মোটো, এখন তো একদম মোটা কাটা একদম বড় মানুষ হয়ে গেছে, আর আমি ছোটই রয়েছি। এরকম না, মানে আমি ওকে চিনতে পাইনি, ও আমাকে চিনছে। তো আসে হাতটা দেয় যে নামো। তা আমি তো আগে থেকে বললাম একটু হিমটেলে একটু খিটখিটা ছিলাম, তা ওর হাত ধরে নামবো, আমি কি নামতে পারি না নাকি? আমি এমনি নামিয়ে গেছি। মানে এটা আমি কখনই করতাম না যে কারো হেল্প, এটা আমার অসহ্য লাগতো। তা নেমে গেছি, আর বন্ধু বান্ধব সবাই তো পরিচয় করে দিল। তো মানে সবাই তো দেখে অবাক, বাট আমি যখন ওখানে যাই দাঁড়াইছি বন্ধুরা সবাই আমাকে চিনে। এই জিনিসটা মানে আমার বেশি সারপ্রাইজ লাগছে। মানে সবাই চিনে আমার চোখ, আমার মুখ, আমার অল মানে সব সম্বন্ধে ওদের আগে আছে। এইটাই মনে এইটা মনে দেখে বলে হচ্ছে হ্যাঁ এটা মাশরুফা। মানে ও ওদের কাছে এত বলছে আমার কথা কিরকম সব, এবং কি ব্যবহার বন্ধ এরকম খিটখিটা ব্যবহার, এরকম জিদ্দরা, মানে সবকিছু বলছে। তো সবাই চিনছে। এরকম আধা ঘন্টা 1 ঘন্টা থাকা হয়। তবে আমরা যে জায়গায় থাকি আমরা কেউ কার সাথে কথা বলি না, মোবাইলে এটাই ভালো ছিল আমার কাছে, সামনাসামনি কথা বলার দরকার নেই। পরে আইসে পড়ি, ওখান থেকে এলে ফার্স্ট দেখা হয় ওর সাথে। আপনার কতদিন পরে? 3 বছর 3.5 বছর। 3 থেকে 3.5 বছর পরে একের পর দেখা হয়। দেখা হওয়ার পর তো মানে এরকম হয় আইসা পড়ি, মানে আইসা বলে আমি ওর সাথে এটা শেফার সাথে এটা মানে বেশি পেশাল পাতে থাকি যে ওই রকম হইলো কিভাবে, ও তো বেটা হয়ে গেছে, মানে মোটা কাটা হয়ে গেছে। এটা আমার খুব লাগতো যে আমি তো ছোটই রয়েছি, কিন্তু ও কেন তো লম্বা হয়েছে, ও কেন তো বড় হয়েছে, ওর তো ওই ছোট থাকতে ও তো ওর বয়স বেশি হয়ে গেছে। মানে আমি বলতাম তো আমাকে সেবা বলতো তুই বড় হস না, তাই কি তোর বয়স কম আছে, তোরটাও বাড়ছে। পরে বলতো ও তো তোর সিনিয়র, এমনি একটু বড় হবে। কথা চলতো তো ভাইয়া আমাকে দেখে যায় খুব আফসোস করে যে আমি আগে কত ছিলাম। ভাইয়া বলতে রাজীব, ওকে সবসময় ভাইয়া বলে ডাকতাম। রাজীবকে আপনি ভাইয়া বলতেন সবসময়? হ্যাঁ, সব সময় ছোট থেকে। খুব কষ্ট পাইছে যে তুমি আগে এরকম ছিলা, এরকম স্বাস্থ্য ভালো ছিল তাই তো বলছে, এত সুন্দর ছিল, এটা সে তোমার এত অসুস্থ হয়েছে, তুমি ঠিক মতো খাও নাই, খালি কাঁদছো, এটা সেটা। পরে সবকিছু শুনতে পারবো হ্যাঁ এরকমটা হয়েছে। পরে আস্তে আস্তে এরকমটা হয় কি অসুখগুলো আস্তে আস্তে সারতে থাকে, ভালো হয় যেটা বলে। তো একটু ভালো হলে কি হয় এরকম মানে পড়ালেখা এইসব বিষয়ে আর ওর সাথে কোনো কথা হয় না। কথা হয় না বলতে ও তো বাদ দিছে, এটা আমি শুনতে পাই ওর সাথে আমার এই বিষয়ে কথা হয় না। কিন্তু ও খুব শখ করতো যে ওর গার্লফ্রেন্ড ওয়াইফ এরকম কিছু লেখাপড়া করবে, ও ড্রপ করবে স্কুল কলেজে, এরকম কিছু ছিল। ও আমার সবসময় বলতো পড়ো, আর আমি মুখ পিছা না করতাম যে না পড়বো না, পড়তে ভালো লাগে না। বাট অলরেডি আমার চালু ছিল। তা আমি যেতাম এরকম, আমি যখন বাড়িতে যাবো এটা সেটা ওকে মানে এত বড় একটা সারপ্রাইজ দিব ভাবতে পারবে না। ওর সাথে মানে আমি কখনোই লেখাপড়ার বিষয়ে কথা বলতাম না, সরাসরি বলতাম আমার পড়তে মন চায় না। এবং কি আমার গ্রামের যে ওরা জানতো যে আমি ভর্তি হয়েছি, পরে নেক্সট টাইম পড়তেছি, ওকে আমি মানা করছিলাম যে তোকে যদি কখন জিজ্ঞেস করে তোর মামা তুই কোনোদিন বলিস না। ও বলে ও তো আমাকে জিজ্ঞেস করবেই না, আসেই না, এখন তার আসে না। পরে আমার সাথে যোগাযোগ হওয়ার পর ও একবারে অফ করে দিছে গ্রামে যাওয়া। পর আমি একটু যখন সুস্থ হই তখন আমাকে আবার মানে গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামে নিয়ে যাওয়া মানে এরকম মানে আমরা একটা কনসার্ট হয় আর্মিদের, যেমন এটা সেটা আমার কাকার ফ্রেন্ডরা ছিল, তো ওখানে রাত্রে যায় অনেক অনুষ্ঠানে এটা সেটা দেখা করি। তো ওখানে একটা ছেলে থাকে, আর্মি থাকে, নতুন চাকরি নেই, নতুন চাকরি হবে আর কি। তো দেখে মানে আমাকে অনেক চয়েস করে, আমার সঙ্গে আইডিয়া ছিল মোটামুটি। তো আসে আমার কাকাকে মানে ছেলে মেয়ে কিছুই ছিল না, আমিই ছিলাম, ওদেরও কিছু ছিল না, কোনো ছেলেও না মেয়েও না। তো আসার পর আসে বাসায় এসে খাওয়া দাওয়ার পর মানে আমার নাম্বারটা নিয়ে যায় আর কি। মানে নতুন চাকরি নিচ্ছে তো এখন একটা বিয়ে করবে, কোয়ার্টার নিবে, এরকম বাসায় হয় যেমন সরকারি চাকরিতে, ওই বিষয়ে আমার ভালো আইডিয়া নাই। তো এরকম বিয়ে হবে, ফ্যামিলিতে কথা হয়, মানে ছেলের ইয়েরা আসে, চাচা যারা থাকে ওরা আমার চাচার ফ্রেন্ড থাকে, তো ওরা আসে। আমি তখন কিন্তু জামালপুরে মানে আমার বাড়িতে, আমার ফুপুরা থাকে ওখানে, আমি আমার বাড়িতে। তো আমার চাচা ওখানে যখন থাকে তখন রাত্রে ওনার ফ্রেন্ডটা এসে খাওয়া দাওয়া করে কথা বলে, আমার সাথে কথা বলে। কিন্তু আমি মানে ওর সাথে অল টাইম কথাতে ব্যস্ত থাকতাম। আর আমি যখন বাড়িতে যাই থাকতাম ওর সাথে আমার সপ্তাহে একবার দেখা হতো। যত কাজ থাক যেখানে থাক ও মানে গাড়ি নিয়ে একদম সব ছাইড়ে দেওয়ার, বাইক নিয়ে মানে একদম চলে যেত, আমি যেখানে থাকি সপ্তাহে ও হাজির।
ওকে, ওকে বলি নাই যে এরকম আমার প্রবলেম হচ্ছে, কিংবা এর আগেও আমি একটা করছি, এটা আমি ওকে বলি নাই। বলার পরে যখন ওরা আসছে ছেলেপক্ষ, মানে কথাটা বলে গেছে যে হবে কালকে আসবে, এরকম পছন্দ হয়েছে, মানে সবাই একটা কথা থাকে যে আমি তো ছোট, তো আমার ফ্যামিলি থেকে এরকম কথা থাকে, হ্যাঁ বিয়েটা হোক সমস্যা নেই, ও কিন্তু লেখাপড়া করবে, তবে এই বিষয়ে ওদের কোনো আবদার থাকে না। মানে সবাই এটা ভাবে যে একটা মেয়ে চায় কি হবো কিছু, ওর তো যা থাকে এমনিতে দিবে, আর কারো চাচাদেরও নাই, তো কোনো আবদার না। তো ছেলেরা বলছে আচ্ছা আমি শুধু মেয়ে চাই, মেয়েটা অনেক পছন্দ হয়েছে, আমার কথা বলে আর কি, যে মেয়ে চাই, এঙ্গেজমেন্ট করা থাকবে সমস্যা নেই, লেখাপড়া করুক, বড় হলেই আমরা উঠিয়ে নিব। কিন্তু আমার ফ্যামিলির আবার একটা জিনিস খারাপ দিক ছিল, সেটা মানে আমি যত দুষ্টুমি করতাম তো আমি তো লাজুকটা হয়ে যাই, ওরা আমার কথার মানে কোনো দাম দিত না, যে ওরা একটা ডিসিশন নিছে ওটা করতে হবে, বাধ্যতামূলক যে তোমাকে করতেই হবে, আমার কথা কোনো মূল্য ছিল না। আর আমার কথা কি মূল্য দিবে জানে, আমার জিগাইলে আমি বলবো যে রাজীব, এই জন্য আমার জিগাইতো না। মানে এরকম খবর আছে যে না ওরা কালকে আসবে, একদম এঙ্গেজমেন্ট করতে হয়ে যাবে, এরকম কাবিন টাবিন হয়ে যাবে, তা না আসলে এখন আমি কি করব, মানে আমার করার কিছু ছিল না। আপনার ফ্যামিলিকে জানিয়েছে এটা কাবিন টাবিন বা এঙ্গেজমেন্টের ব্যাপারে? হ্যাঁ জানিস, এবং কি আসবে, ওরা আসবে, এটা খবর হয়েছে, আসবে, এবং আমি আমাকে একটু শুনছি, আমাকে ক্লিয়ার বলেন। তো বলার পর তখন আমি ভাইয়াকে ফোন দিই এমনি ওর সাথে নর্মালি কথা বলি, আমি ওর সাথে এইসব কোনো ব্যাপারে কথা বলি না, কথা বলি যে তুমি কোন জায়গায় এটা সেটা। তো তখন চট্টগ্রাম ছিল, তো চট্টগ্রাম ছিল, তো তখন আমি ভাবতেছি ড্রাইভে আছে, তো ওকে এত বড় খারাপ খবরটা দেওয়া ঠিক হবে না, কোন অ্যাক্সিডেন্ট হতে পারে, তো মানে এই জিনিসটা মানে বেশি টেনশন হতো ওর বিষয়ে, তো বলবো না, না বলে এখন আমি করবো কি। আমি সকালে উঠে যখন পরে শুনি কি কনফার্ম যে আসবে, হয়ে যাবে, এখন আর কেউ মানে বাঁচাইতে পারবে না এখানে, মানে আসলেই কাবিনও হয়ে যাবে, এঙ্গেজমেন্ট একসাথে সবকিছু হ্যাঁ হয়ে যাবে, মানে এটা করে রেখে দিব, পরে বিয়ের আলাপ পরে। ওকে, না কাবিন হয়ে যাওয়াটাই বিয়ে, আলটিমেটলি অনুষ্ঠানটা পরে। হ্যাঁ এটা পরে হবে আমার বড় হওয়ার সাথে আর কি, লেখাপড়ার সাথে। তো আইসা হয়ে যাবে, এরকম হওয়ার পর মানে আমি কি করবো, সারা রাত আমি ঘুমাইনি, কাল সকালে তো আমার মানে বাঁচা নাই বলতে, এখন আমার এখান থেকে কোন উপায় নাই, আর তাছাড়া আমি একলা কিছু চিনি না যে কোথাও যাবো। তো না করে আমাদের বাসা আবার ওই যে বললাম সদরেই ছিল, ওখান থেকে রেল স্টেশন যেতে বেশি সময় লাগে না। তো আমি সকালে উঠে একটা কাজ করব, খুব ভোরে, যেটা কম্পিউটার বলে, আসা আজানের পর আমি ভোরে উঠা কাউকে না, যে আমার যে মেয়ে আমি কখনো বললাম না, একটা কখনো বাজারে যায় কিভাবে একটা ডিম কিনতে হয় সেটা আমি জানি না। তো আমি ওখান থেকে উঠে আমার গায়ের যে ড্রেসটা থাকে ওইটা পরে আমি বরাবর আইসে পরে আসে, বিনা টিকিটে আমি ট্রেনে উঠে যাই। কোথায় ওঠেন? জামালপুর থেকে, জানি না কোথার উদ্দেশ্যে, বাট আমি ট্রেনে উঠে যাই। আমি বুঝলাম না ঠিক, আপনি এটা বুঝতে পারছি যে আপনি বাড়ি থেকে এসকেপ করছেন, পালাচ্ছেন, কোথায় যাচ্ছেন কোনো কিছু জানেন না? না, কোনো আইডিয়া নাই। আপনি রাজীবকেও এটা জানান নাই? না। প্ল্যানটা কি ছিল এই মুহূর্তে? প্ল্যানটা ছিল যে আমি এখন এখান থেকে চলে যাব, 2-3 ঘন্টা যেখানে হোক থাকবো, পরে ওরা এসে যখন দেখবে যে নাই, এটা সেটা খোঁজাখুঁজি করবে, পাবে না, একলাই জিনিসটা খারাপ হোক, বাট ওটা আমার জন্য পরে খারাপ হবে, বাট বর্তমানে সময়টা তো ঠিক হয়ে যাবে। আর আমি এটাও চাচ্ছিলাম না যে কোনো প্রকার আমি এই টাইমে রাজবীর কাছে যাই, আমি না, আমার এটা ভালো লাগতো না যে এখনই কেন যাওয়া, আর অনেক সময় আছে, আমরা এখন ছোট ছোট। মানে আপনার মনে হচ্ছিল যে আমাদের বিয়েটা তো আরো পরে হওয়া উচিত, আরো পরে, মানে আমি অলরেডি সবসময় ধরে রাখছি আর 10-12 বছর যাক, মানে এত ছোট ছোট কেন? তার মানে আপনি চাচ্ছেন যে এই সময়টাকে যে কোনো ভাবে বাড়ির বাইরে কাটাবেন, পরে ফিরে আসলে তো আলটিমেটলি ওরা বাড়িতে থাকবে না, তখন কাবিন টাবিন কিছু হবে না, কি আর এটাকে ম্যানেজ করবেন, মারটরে দিবে, ভকা চকা দিবে। তো আপনি তখন কি করলেন? তো আমি অলরেডি ট্রেনে কটার সময় বাসা থেকে বের হলেন? আজানের পর আজানের পর বের হয়ে আমি সরাসরি ট্রেনে উঠে চলে আসছি। ট্রেনে কোথায় আসলেন? ট্রেনে উঠে গেছে আর কি, আসে চলে আসে না, ট্রেনে উঠে গেছে। ওরা যা আসতেছিলাম, তো আমার টিটি আঙ্কেল আমার কাকাদের সাথে পরিচিত ছিল, ফ্রেন্ড ছিল না, ফ্রেন্ড আমাকে দেখে চিন্তা করছে, সবসময় আসা যাও করি কাকা ফ্যামিলির সাথে। তো আমার বলতেছে মামুনি তুমি কোথায় যেতে, তুমি একলা না? তো আমি তোকে দেখে খুব লজ্জা পাইছি, এখন যদি বলে দেয় ফোন করে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর বললো যে তুমি একা আসছো কেন? তো আমি কিছু বলি নাই, হয়তো উনি বুঝতে পারছে যে রাগ টাগ করছে। তো ওনাদের একটা সিট থাকে বসে, আমি চুপচাপ বসে থাকি, আমাকে কিছু বলে না। বসে থাকার পর আমি রাজীবকে ফোন দিচ্ছিলাম, দিয়ে বলছে যে একটা ঘটনা হয়েছে কি, তুমি কই, মানে ট্রেনের শব্দ পাতেছে, বলে জিজ্ঞাসা আচ্ছা তুমি কোথায়? আমি বলতেছে যে আমি বাসা থেকে আসে বলছে, মানে কোথায়? পরে বলছি ওকে ওখানে আইসে বলছি যে এরকম এরকম ছেলেরা এরকম কথা বলছে, সো এটা তো আমি এখন বলছে তুমি তো আমাকে বলো না, আমি ভেঙে দিতাম বিয়েটা। বলে গেছে তুমি ভেঙে দিবা, এটা তো জানতাম, আমি তো এখন ভেঙে দিছি, এখন আমি আইসা বলছি ট্রেনে। এখন তো ও ভয় পেয়ে গেছে, কারণ আমি কিছু চিনি না, আমি কখনো একলা যাইনি, যে তুমি কোথায় যাবা, ও তো চট্টগ্রাম আসতে পারবে না। ও তো আমাকে ইচ্ছে রকম বকছে যে তুমি আমাকে না জানাই বলছো কেন, আমি তোমাকে নিয়ে আসতাম, আমি কোনো ফ্রেন্ডকে পাঠাইতাম, তুমি আমাকে না জানাই কেন আসছো? পরে যখন আমি ট্রেনে আসছি, তো ওর বন্ধুদের ফোন করে বলছে যে এরকম এরকম আসতো, তোরা একটা কাজ কর, তোরা ওটা একটু নিয়ে আয়, নিয়ে মানে কোথায় নামবা আমি সেটাও জানি। তো আমাকে বকছে, তো আমার আরো কষ্ট লাগছে যে আমি তোর জন্যই তো এটা করতেছি, আর তুই বকা দিলি, মানে মনে মনে বলতেছি না, আমি ফোন বন্ধ করে দিছি।
বন্ধ করতে কিন্তু আমি খুব ভয় পেতেছি যে বন্ধ করে দিচ্ছি, আবার তো আমি চিনিও না কিছু। 5 মিনিট পর আবার চালু করছে, করার পর বলছে আবার ফোন বন্ধ করছো কেন? বকছি সরি, যা করছো ভালো করছো, এটা তো করতেই হতো, আজ না করি কাল আমি করতাম, একজনে করলেই হলো। পরে আর বন্ধুদের বলে যে তুমি জয়দেবপুর যায় নামো, ওখান থেকে আমার ফ্রেন্ড আছে, ওরা তোমাকে নিয়ে যাবে। তো ওরা জয়দেবপুর দাঁড়িয়েছে, বারবার ফোন দিতেছিল যে ভাবি আপনি চিন্তা করেন না, আমরা কিন্তু জয়দেবপুরে আছে, আপনি জয়দেবপুর বলে আপনি ওখানে নামে যান শুধু, পর বাকি সব আমরা দেখতেছি। জয়দেবপুরে এসে নামি টেন্ডার থেকে, নামার পর এরকমটা হয়, আমি পিছিয়ে ঘুরে তাকাই তাকে দেখতেছিলাম যে ওরা কোথাও আছে। হ্যাঁ আছে, ওরা 2-3 জন আসছে পিছন থেকে। আমার ফুপু আমার হাতটা থাবড়া দিতে হয়। তার মানে আমি যখন উঠছি আমার পিছে পিছে আমার ফুপু ট্রেনের বুকে উঠছে, বাট গাড়ির ভিতরে কিছু বলে নাই। আচ্ছা, মানে ফলো করছিল আপনি কোথায় যান? ফলো না, ফলো বলতে কি এখন আমাকে ধরে নিয়ে নামাই যেতে পারতো, বাট আমি যদি না যেতে চাই তাহলে মানুষ দেখবে, সেজন্য সে কিছু না, সে চুপচাপ বসেছিল যে দেখি কোন পর্যন্ত নামে। পরে জানি মাছ থেকে হাতে দূরে করে চল। আমি তো দেখে ভয় আসে যে আমি যাদের উপর পলাইছি ওরা তো আমার সাথেই আছে। পরে নিয়ে ফোনটা অফ করে দেয়। শুক্রবার আমার বড় ফুপুর বাসা আছে, ওখানে নিয়ে যায়। তো ফার্স্ট যেদিন ধুলাই যেটা বলে মায়ের জীবনে, মানে যখন না খাই মারটা বলতে মার যেমন অপমানটা, ফুপুই একটা চর মারে, বিশাল একটা অপমান করে আমার, বিশাল, যেটা অপমান বলতে ওরা তো অপমান হয়েছে সেই বিষয়ে বিশাল একটা অপমান করে আমাকে। সেদিন মার ধরতে পারে যে রাজীবের সাথে আমার কন্ট্যাক্ট আছে। মানে এটা একদম পুরো গ্রামে একদম ছড়িয়ে যায় না যে রাজীবের জন্য আপনি ঘর থেকে বের হয়ে গিয়েছি। ঢাকা ওর জন্য এটা করছে, মানে এটা তখন আর কি প্রকাশ হয়ে সবকিছু প্রকাশ হয়ে গেল যে ঢাকা ওইটা করছো তুমি, যে গ্রাম থেকে যে আসছো, কারণ এটাই। পরে ওই জায়গায় মানুষের বাসা, মেয়ের বাসা, কিছু বলার হয়ে চুপচাপ করে ফিরে দিন এসে, বাট ওরা আমাকে ফোনের পর ফোন দিচ্ছিল। ফোনের পর আমার ফুফু রিসিভ করছে, রিসিভ করে অনেক কথা বলছে, কি বলছে সেই সম্বন্ধে আমার আইডিয়া নাই। বরাবর আবার জামালপুর নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। আমার কাকা মানে ইচ্ছে রকম বুঝায়, যেটা বলে বকা জকা, যেটা বলে যেত প্রকার টর্চার করা যায় আর কি। ফোন তো নিয়েই নেই। টর্চার মানে কি ধরনের টর্চার, ফিজিক্যাল আর মেন্টাল? মেন্টাল মানে দুটাই, কোথাও যেতে দিত না আমাকে। আচ্ছা, মানে যেখানে যেতাম অল টাইম বডিগার্ডের মতো আমার সাথে 2 জন থাকতো। তো ঘরের ভিতরে বন্দি বলা চলে, না ফোন, না কারোর সাথে কথা, না কারোর সাথে মিশা। আর মানে 3 বেলা মানে অধিক পরিমাণ, মানে যেভাবে বলা যায় কি, হাতে মারা চাইতে একটা কথা আছে যে দাঁতে মারা, অল টাইম বলতো। মানে আমি যেগুলো সহ্য না করতে পারতাম, এত জীবনে জানা শুনছি ওর জন্য সবসময় আমি কথা শুনতাম। সবসময় কথা শুনতে শুনতে এরকম হয়েছিল, আমার কাকা এরকম বলতো যে কোনো একটা জিনিস তোমায় নিতে হবে। তো ফ্যামিলি এত রাজি, যে কোনো একটা তুমি চয়েস করতে পারো, ডিসিশন তোমার। কাকা এটা বলতো? বাবা মা কি বলতো? বাবা মা তো ওরা তো, আমি তো এখানে আসিনি, ওরা তো এখানে কি করতো অশান্তি পাচ্ছে না, আমার কোনো আইডিয়া ছিল না। তবে অশান্তি তো হতোই, মাকে রোজ বকাঝকা করা হতো। হ্যাঁ, যে আমার বাবা মানে এত বিয়ের বয়সে কখনো বকাঝকা করে না, বাট আমার জন্য ওনাকে অনেকবার মারছে, মানে মারধর হতো, বাট আমি এটা শুনতাম বাট দেখি নাই। তো এরকম থাকার পর আমার কাকা এই কথা বলতো যে কোনো একটা নিতে হবে। অ্যাকচুয়ালি তারপর আমি আবার ফোন কিনি, ফোনটা কিনে লুকায় রাখার পর তো আমি ওর সাথে কথা বলতাম। এটা কাকা দেখে ফেলাচ্ছে যে ওর সাথে আমি আবার কথা বলতেছি। এরকম ছিল, মানে রাত্রে এরকম থাকতো, আমাকে আমার যে আলাদা বিছানা ছিল আমার আলাদা থাকতে দিত না, মানে ওদের সাথে রাতে, মানে কোথাও আমাকে, মানে কোনো স্বাধীনতা নেই আপনার, 1 সেকেন্ডের জন্য তুমি কোথাও মানে আলাদা হতে পারবা না। কিন্তু এটা জানি না, এটা লোকের চোখে হয়তো আদর দেখা যেত, অনেকে ভাবতো হ্যাঁ অনেক বেশি ভালোবাসে, তো এটা অনেকে হয়তো আজকে এটা শুনলে বিলিভ করতে পারবে না, কিন্তু এটাই বাস্তব যে আমার এতটুকু স্বাধীনতা ছিল আমার। ওই বিয়েটার কি হলো শেষ পর্যন্ত? ওটা তো যে আমি আইসে পড়ছি, ওটা তো সেদিন আর যাইনি, আইসে ওরা চলেই গেছে। আচ্ছা, ভেঙেই গেল এবং এসে শুনেই গেল যে এই ধরনের ঘটনা ঘটেছে, মেয়ে চলে গেছে, মেয়ে পালায় চলে গেছে। তার গ্রামে তো এটা একটা রীতিমতো ভয়াবহ ঘটনা। ভয়াবহ মানে গ্রামে এটা শুনছে যে আমি রাজীবের সাথেই পালাই বের হয়ে গেছেন আপনি, রাইট? কিন্তু আমি রাজীবের সাথে ছিলাম। এক্স্যাক্টলি, দা রিয়েল সিচুয়েশন তো আমরা জানলাম আলটিমেটলি কি হলো। হ্যাঁ, তারপর তো এরকম আমার কাকা দেখছে এরকম কথা বলতে, বলার পর উনি আস্তে করে বলে যে তাহলে আমি আর ওর সাথে কথা বলবো না, সিরিয়াসলি কথা বলা বন্ধ করে দেয়। এরকমই একই ঘরে ছিলাম মাসের পর মাস, উনি আমার সাথে প্রায় 1.5 বছর। আমার ফুপুরা মানে এই একটা ঘটনার পরেই করে মানে দেখে মানে অনেক চেষ্টা করে রাজীব থেকে সরানোর, দেখেছে কোন প্রকার ওদের ছেড়ে দিত, বাট ওকে ছাড়ি না। সো ওরা নিজেরাই সেভ হয়ে যায় যে ও তো ছাড়বে না, তো তুমি যাইলে আর রাজীবের সাথে একলা যেতে পারো, আমরা কেউ যাবো না আর ফ্যামিলিতে, মানে ওকে পছন্দ করতো না, যাবো না একলা। তো রাজীব জানতো এই ঘটনাগুলো, তো ও তখন বলতো যে লাগবে না, ওর সাথে কথা বললে চলবে। তো ও তখন এতটা বিভোর ছিল যে ও বুঝতো না আমার ব্যাপারগুলো, যে ফ্যামিলি সবাই এরকম টর্চার করতে চায়। তো বলতো সমস্যা নাই। তো ওই টাইমটা মনে করো ওই আনন্দটা ওর দিক দিয়ে আসতো, যতটা কষ্ট এখান থেকে পাইতাম ওর দিক থেকে আনন্দটা আসতো, সমস্যা ছিল না। তো ওইটা মানাই যাইতো আর কি।
মানে গেলে মাঝখানে এরকম হয় ওই বাসাতে থাকাকালীনই পরে মানে এটা নিয়ে যখন ভয় ভয় একটা হয়, তো কিছুদিন পর ফোন দিয়ে রাজীব আমাকে বলে কি, আচ্ছা আমাকে মাফ করে দিও, যা হয়েছে হয়েছে, তোমার সাথে আমার ব্রেকআপ করতে হবে। হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে, অথচ আমার এত প্রবলেম চলতেছে, আমাকে মানে নজরবন্দি যেটা বলে, আমার কোথাও যাওয়া হচ্ছে না, আমার কোনো স্বাধীন জামালপুরে এটা হ্যাঁ, এত আনন্দ এত আদর করে সবাই আমাকে এত টর্চার করতেছে ওর জন্য, বাট ও ফোন করে এটা বলতেছে। তো বলছে আচ্ছা আমার দুষ্টা বলো, বলো মানে তোমার কাকি ফোন দিয়ে আমার মাকে ইচ্ছা রকম বোকা দিছে, তো এই জন্য আমার মাকে যে বোকা দেবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তো বলছে আচ্ছা বোকা দিছে, তোমার মার মনে হয় নাম্বারই জানে না আমার চাচি, তুমি বিশ্বাস না করো, ওর কাছে জানার দরকার নেই, আমার মার চাইতে বড় কিছু না। তো এটা ঠিক আছে, ওর কথা মার চাইতে বড় কিছু না। তো জানার পর আবার একদিন পর ফোন দিচ্ছে, আমি বলছি আচ্ছা মা ঠিক আছে, তুমি শুধু সত্য আর মিথ্যাটা যাচাই করো, তুমি সরাসরি আমার কাকির কাছে ফোন দেয়। রাজি ফোন দিয়ে বলে যে মামি আপনি কি আমার মাকে ফোন দিয়ে বোকা দিচ্ছেন? বলে আমি তো তোর মার নাম্বারই জানি না, আমি কেন তোর মাকে বোকা দেবো, মেয়ে আমাদের ভালো না, এখানে তুই আসো নাই, সাথে ওর ফুপুও ছিল, তোর মাকে কেন বোকা দেবো? পরে ওর মার মোবাইলটা চেক দিয়ে দেখে আসলো ওর মামির নাম্বার বলতে আমার কাকির নাম্বার নাই মার ফোনে, বাড়ির একটা নাম্বার আছে, আমার পাড়াপড়শি ফুপু ওরাও হয়, ওদের নাম্বার। তো ওর মা ওকে মিথ্যা কথা বলে, এই জন্য বলে যে হয়তো ছেলেটা সরে আসো। এই কথা বলার পর ও আর লজ্জায় আমার কাছে ফোন দেয় না, ফোন না দিলে আবার কিছুদিন পর ফোন দিয়ে সরি টরে বলে আবার কথা বলে, সব কন্টিনিউ চলতে থাকে। প্রচুর পরিমাণ বেয়াদবি করছি, যেটা হয়তো এইভাবে বলা সম্ভব না, ওই সময়টা বোঝানো সম্ভব না কথায়, প্রচুর পরিমাণ বেয়াদবি করি, এখন বুঝতে পারি। তো বেয়াদবি করার পর তো আমি ওখান থেকে চলে আসি, আমার কেউ কিছু বলে না যে তুমি থাকো, তাহলে কতটা বেয়াদবি করছি আমি, এত ভালোবাসতো তারা বলে না যে তুমি থাকো, তোমার যেখানে যাই ভালো লাগে তুমি সেখানে থাকো, মানে আমার উপরে কোনো আর জোর নাই। পর আমি চলে আসি। বেয়াদবি করেছিলেন আপনি সেই সময়টাতে? বেয়াদবি বলতে ওদের তো কথা ছিল একটা, রাজীবের সাথে কথা বলে যাবে না, আমি বেশি করে বলতাম, মানে পুরো ফ্যামিলির এগেইনস্টে গিয়ে। হ্যাঁ পুরো ফ্যামিলি যেটা না করতে বলা যাবে না, আমি আরো বেশি করে বলতাম, দেখা করা যাবে না, আমি সপ্তাহে যেতাম, সপ্তাহে দেখা করতাম, মানে জোরে আমি দেখা করতে যেতাম, হয়তো কেউ দেখতো আয়সা বিচার দিত যে তোর বাস্তিরে অমুক জায়গায় দেখে আসলাম, এটা রহ বিচার আসতো দিনে, আসলে ওরা লজ্জা পেত। তো ওরকম করে আমি ঢাকায় এসে বলি, ফার্স্ট আমার কাকা আমাকে পাঠাই দেয় যে ঢাকা চলে যাও, মানে সে আর কথা বলবেই না। পরে আমি ঢাকা আসি, আসার পর অনেকদিন থাকি, 1-1.5 বছর এরকম এইভাবে চলতে থাকে। আর মানে ওই ধাক্কাটা খাওয়ার পর আমার ফ্যামিলি আর বিয়ের সম্বন্ধে কোনো কথা বলে না। ওকে, আমি মোটামুটি সুস্থ হই, থাকতে থাকি, ওষুধ ট্রিটমেন্ট নিতে থাকি, ওর সাথে এরকম ঘোরাফেরা করতে থাকি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, যেমন পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, ইচ্ছা মতো যেটা বলে আর কি, ইচ্ছা মতো ডোন্ট কেয়ার ভাব চলে এসেছে ফ্যামিলির জন্য। হ্যাঁ চলে আসছে, মানে এরকম থাকে যেন কলেজ যাওয়ার কথা, এমনি তো ক্লাস করি না, বাট ও আসার কথা হলে বাসায় এটা বলতাম যে কলেজ গেলাম, আজকে বন্ধু বান্ধবী যাইতে হবে, বাট কিন্তু ওরা কিন্তু জানতো না আমি রাজীবের সাথে যেতাম, কিন্তু এখানে এসে কি করতাম, কলেজ কিসের, আমি তো ওর সাথে বেড়াইতাম, ব্যারান্টি এরকম ছিল। আর ওর ফ্যামিলি মানে এরকম বন্ধু বান্ধবের ইনভলভ ছিল, মানে ওদের সাথে ঘুরতে গেলে ওরা দেখলে আমাদের ফ্যামিলিতে বেশি একটা বলতো না, কেন সবাই জানতো যে বিয়ে হয়ে গেছে। এরকম করে ঘুরতাম। একদিন ঘুরতে আর বাইকের পিছে ছিলাম, এটা আমাদের ওখানে আমার বাবা অফিস থেকে বের হয়ে আমারই জন্য মিষ্টি কেনার জন্য দোকানে গিয়েছিলাম, দেখলে আমরাও আবার মিষ্টি খেতে দোকানে যাই। তো দোকানে যাবো না, আমি যখন বাইকটা থামাই তো দেখি বাবা কিনে বের হচ্ছিল, তো আমি বলি যে বাবা বের হয়েছে, তাড়াতাড়ি টান দাও। তো ট্রাফিক ছিল, টানতে টানতে সে দেখে ফেলে পিছন থেকে আমাকে। বাবা দেখে ফেলে? হ্যাঁ বাবা দেখে ফেলে, কিছু বলে না। আমি তো বাসায় এসে আসলে সুন্দর করে ডাক দিয়ে নিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা মিথ্যা কথা প্রচন্ড ঘৃণা করে, সুন্দর করে ডাকতে বলে কোথায় গেছিলা, ডাইরেক্ট না, মিথ্যা যেটাকে বলা যায় সরাসরি বলছে যে রাজীব আসছিল। আমি না, তো আমার বাবা এই কথা বলা মাত্র আমার মানে ধরুন একটা চটকানা যেটাকে বলে একটা থাপ্পড় মেরে দেয়। এই কি আপনার বাবার প্রথম গায়ে হাত তোলা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি এটা অনেকের কাছে সিম্পল লাগতে পারে যে একটা মারে দিছে এমন কি হয়ে গেছে, কিন্তু যারা কখনো খায় নাই তাদের কাছে আমি মনে করি একটা অনেক কিছু। এক্স্যাক্টলি, সেজন্য আমি প্রশ্নটা করছিলাম। অনেক কিছু আমার কাছে একটা চোরে অনেক কিছু মানে প্রশ্নের জবাব ছিল। চোর মানে তো আমার মা তো দৌড়ে যাওয়া ভাগ যে মেয়ের গায়ে হাত তুলছে, যে মারসুকে এত বিয়াদবি করে মারি না, মারসুকে আমার মা যাওয়ার পর আমাকে একটা দেয়, আমার মাকে মিনিমাম 10টা দেয় ওই সময়টাতে। হ্যাঁ, মানে আমার একটা পুরাটাই মার উপর ঢালে, যে বাসার থেকে গেছে তুই দেখস নাই, তুই সারাদিন বাসায় বসে থাকে করসটাকে, তুই একটা মেয়ে কন্ট্রোল করতে পারিস না, তোমার মেয়ে যদি যা আমি কি করতে পারি, কোথায় যা কি বললা এটাকে আমি জানি, পায়ে একদম সোজা শিকল দিয়ে রাখো, বাড়ির বাইরে বেরোনি নিষেধ। কিন্তু ফ্যামিলি কথা ছিল এটা যে যাই কিছু করো না কেন রাজীবের সাথে যে তোমার মিলাই দেবো এটা তুমি কল্পনা তো ভাইবো না। আপনার জায়গাতে আপনিও মানে বলেছেন যে যাই হোক না কেন রাজীবকে আমি নিব, আর ফ্যামিলি বলেছে যাই করো না কেন রাজীবকে দিব না, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, দিব না। তো রাজীব যখন বলতো হ্যাঁ ভাইকে দেবো, এটার সাথে আমরা আবার এরকম প্ল্যান করতাম যে আমরা কখনো ভেগে যাব না, আমরা ওয়েট করবো আর পর্যন্ত সময় বুড়া হয়ে যাব, ফ্যামিলি কোনো একদিন বলবে না যারা বুড়া হয়ে যাচ্ছে যাক এখন ওদের এক করে দিই, তা আমরা এই আশা দিয়ে থাকতাম যে আমরা ভেগেও যাবো না, বিয়েও কোথাও করবো না,
পরে এরকম করে চলছিল। তো বাবা তো এরকম মাকে মারে মারে এরকম দেখার পর মানে আমাকে একটু আরেকটু করা দেওয়া হয়, করা দিলেও যে কোনো সুতাই হোক আমি বাইরে বের হয়ে যেতাম। তো বাসার ওই যে আন্টি ছিল বাড়িয়ালি বুড়ি, তো মার সাথে তো ওই যে বললাম একটা দূরত্ব তৈরি হয়েছিল। তো ওই সময়টা ওই আন্টির সাথে বেশি একটা ক্লোজ ছিলাম। ওই আন্টি আমাকে সাথে নিয়ে নিয়ে বাইরে বের হতো। বাইরে বের হলে ভাইয়া আসতো, ওই সময় রাজীব আসতো। আসলে আন্টি সব আমরা সব ফ্যামিলি ভাবে বেড়াতাম। আমাদের বেড়ানোর মধ্যে এমন কোনো ছিল না যে একা একা যেতে হবে কোথাও। তো আন্টিরা সব আমরা একসাথে বেড়াতাম, এরকম করে প্রায় সময় ঘুরতাম ফিরতাম বেড়াতাম। তো আন্টির সাথে কথা বলতো। তো ভাইয়া পুরোপুরি মানে ছিল যে এখন মৃত্যুর পর অনেকটা চাপ আসে, বিয়ে সম্বন্ধে এ সম্বন্ধে মামারা অনেক টর্চার করে। তো ভাইয়া শুনছে যে এরকম শুনে তো অবাক যে ওর গায়ে হাত তুলছে, তো মারতে পারে না। এই ঘটনাটা হওয়ার পর আসলে বাবা অ্যাকচুয়ালি চেঞ্জই হয়ে যায় বলা চলে। তারপরে বলা চলে একটা চল আমি বলবো শুরু ছিল এটা। এরপর অ্যাকচুয়ালি আর ধরাও পড়তাম, এরকম ওর সাথে ধরাও পড়তাম, ওরকম মার প্রতিনিয়ত বললে মার বেশি, আমি আমার চেয়ে আমার মা বেশি খেত। এটা আপনার খারাপ লাগতো না? যে একটা জিনিস দেখুন, আমি খুব কমন একটা কোশ্চেন করি, লাইক রাজীবের মা কোনো কারণে অপমানিত হয়েছিল, সে আপনার সঙ্গে 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 বলে দিল যে আপনার সাথে ব্রেকআপ করে ফেলবে, আর আপনার মা আপনার এবং রাজীবের কারণে প্রতিনিয়ত আপনার বাবার কাছ থেকে টর্চার হচ্ছে, আপনার খারাপ লাগতো না? কিছু সময়টা হতো। বাবার দিকে আমার একটা লজ্জা আসে যে উনি আমার গায়ে হাত দেয়, এই জিনিসটা আমার মানে আগে লজ্জা পেতাম না, ভয় পেতাম না, ভয়ও আসে লজ্জাও আসে। কিন্তু আমার জন্য আমি মনে করি আমি আর কিছু না, মা ডাবল খাইছে, সব সময় কথা শুনছে 3 বেলায়। মানে এই যে বাবাকে ফোন দিছে তার বাপ ভাইরা মানে বিভিন্ন সময় এইটা করছে, গ্রামে এটা হলো ওটা হলো। তার মানে যে নানি যেটা ছিল আমার দাদি, ও ইচ্ছা রকম বকাবাজি করতো আমাকে, মানে রাস্তায় দাঁড়ায় যে কোনো মানুষের সঙ্গে বিশ্রী বিশ্রী ভাষায়, ওটা বলা যাবে না, ওইসব ভাষায় বকা বলতো যে একটু করলে। এগুলো আবার আব্বাকে নালিশ দিত, নালিশ দিলে বাবা আসি মানে রুমে ঢুকে আন্ডালে শুরু করে দিত। মানে ওর ফ্যামিলি থেকেও আপনাকে চাইতো না, যেটা বুঝলাম। ওকে, আগে চাইতো, মানে বর্তমানে না। মানে আগে চাইতো, কিন্তু আপনাদের এই কার্যক্রম দেখে, আপনাদের ফ্যামিলির কার্যক্রম দেখে বলতে আগে আমাদের অবস্থা ভালো ছিল, জানি না ইকোনমিক অবস্থা ভালো ছিল, সবকিছু মিলিয়ে এখন আর চায় না। ও আমাকে কখনো বলে নাই যে ওর ফ্যামিলি আমাকে এতটা বেশি ঘৃণা করে, এটা বলে নাই। ও যে আমার আমি যেটা বুঝতে পেরেছি, দুজনে আপনারা দুজনের ফ্যামিলির বিষয়গুলো হাইড করেছেন দুজনের জায়গাটা থেকে। হ্যাঁ, রাইট। তো বলতো যে না মানলে আমরা আমাদের পথকে দেখতে পারবো না, আমি কিরকম ইনকাম করি না যে তোমাকে পালতে পারবো, রাখতে পারবো। আলটিমেটলি কি করতো? গাড়ি ড্রাইভারি করতো। হ্যাঁ, ড্রাইভিং করতো। ওকে। পাশাপাশি আরো কোন ব্যবসা করতো, মানে আমি ওর এইসব বিষয়ে জিজ্ঞাসা করতাম না, লজ্জা লাগতো। ইনকাম বিষয়ে আমি কখনো জিজ্ঞাইতাম না। তো এর বাসায় এরকম রুজ হতো। হওয়ার পর বাবা একটা ডিসাইড নেয় এরকম যে ওর কথা তো আর চলবে না, সোজাসুজি এরকম ছিলাম আমি, এখন বাড়তি হয়ে গেছে, ওকে আমি বিদায় করে একদম সেপারেট করে দেবো, ওর সাথে আর আপনাকে বিদায় করে দেবে। হ্যাঁ, লাস্ট টাইমের ঘটনা যেটা বলবো, বাসায় যেটা হয়, বিয়ে সম্বন্ধে কথা হয়, আমাদের গ্রামের ছেলেটা বাবার সাথে চাকরি করতো, লেখাপড়া করতো, পাশাপাশি জব করতো। তো বাবার পছন্দ হয় ছেলেটা, তো বাবা বাসায় লোক পাঠায়, জানে যে আমাকে জিগাইলে উল্টাপাল্টা কথা বলুন, সো আমাকে জিগায় না। জিগায় না, বাড়িয়ালি আমাদের আন্টি থাকে যে ওনার সাথে সবকিছু কনফার্ম করে এটা সেটা করে হেরা, মানে আমাকে তখন আন্টি আমাকে জানাই, জানাতে বলবো আন্টি আমি এখন কি করবো, আমি তো 2 বার অলরেডি এরকম করছি, এখন তো ফ্যামিলি তো টিকাটা কত কঠিন। উনি দেখতো যে আমাকে কতটা টর্চার করতো, ফ্যামিলি দেখতো। আমি ওনার কাছে মাঝে মাঝে কানাকাটি করতাম যে বলে যে আপনি বলেন না কেন আঙ্কেল, কি বলেন, এই তো সময় আপনি বলেন, সে যদি এই সময় এসে আপনার পাশে না দাঁড়ায় তাহলে কখন এসে দাঁড়াবে, যদি নাই দাঁড়াইতে পারে তাহলে সমস্যা কি, আপনি সেপারেট হন। তো আমি তখন ফোন দিই রাজীবকে, ফার্স্ট জীবনে আমি ওর কাছে একটা হেল্প চাই। আমি রাজীবকে ফোন দিয়ে বলি যে রাজীব আমি তো 2টা এরকম ঘটনা করছি, তো জানি। পরে আমি বলি যে এরকম এরকম বিয়ে ঠিক হয়েছে, এরকম আমাকে যে বিয়ে দিয়ে দিবে, এখন তো বাবা তো রাখ, এখন তো কিন্তু আমার কোনো বাহানাই চলবে না। আর এটা কিন্তু জামালপুর না যে আমি জামালপুর থেকে পলায় ঢাকা আসবো, ঢাকা থেকে পলায় জামালপুর যাবো, এখন কিন্তু আমার কোনো যাওয়ার জায়গা নেই। এখন এখান থেকে পড়লে তার কোনো জায়গায় নেই। কোথায়? তো বলতেছে যে এত বড় ঘটনা হয়ে গেছে। আমি কই আমাকে তো না জানাই করছে। এখন আমি আন্টির কাছ থেকে শুনছি, পরে আন্টির সাথে কথা বলে, সো আপনি একটা কিছু করেন। আচ্ছা আন্টি, তাহলে আমি একটা কিছু করতেছি। এই ফার্স্ট ওর কাছে আমি এটা চাই যে তুমি হেল্প করো, জাস্ট বিয়েটা ভেঙে যাক, আর কিছু না। ও বিয়ে ভাঙার দরকার নেই, অনেক সময় গেছে, অনেক বুঝাইছি, ফ্যামিলিকে বুঝে নাই। এখন আমি সরাসরি আমার ফ্যামিলির সাথে কথা বলবো, এখন আমরাই বিয়ে করে ফেলবো। মানে এখন আর এটা কি রাজীবের কথা? এটা রাজীবের কথা। আমাকে সরাসরি বলে তুমি এখন কোন প্রকার খারাপ ব্যবহার করবো না, মামার সাথে না, মামির সাথে না, তুমি চুপচাপ বসে থাকো, এবার যা করতে হয় আমি করবো। তো যাই ফ্যামিলিতে যায়, হয়তো বলে আমার কথা বলার পর ওর ফ্যামিলিতে, হ্যাঁ ওর ফ্যামিলিতে, অত ক্লিয়ার আমি জানি না কি কথা হয়, ওটা তো অত জানা যায় না, মোবাইলে যতটুকু বলে আর কি আমাকে। ও বলে আচ্ছা কথা চলতেছে, মা মানতেছে না। তো এসে আমাকে বলতেছে জানো মা কিছুতেই মানতেছে না, মার এক কথায় না হবে না।
সবসময় আমাকে বলতো তুমি চিন্তা করো না, মানে আমার বিয়ের ডেটটা আগে হইতেছে, আমার বেশি টেনশন হইতেছে যে কখন ধরে বসে তে আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি নিজে হইলেও কিছু একটা করব। তো বলতেছে তুমি কিচ্ছু করো না, চুপচাপ বসে থাকো, আমি করবো সব। তা আস্তে আস্তে আগে আমার টেনশনটা অনেক বেশি। তো বলি, বলার পর ও বলতেছে আচ্ছা আমি ঘরে বলছি, মা মানতেছে না, তবে না মানলে আমি তোমাকে নিজে নিয়ে এসে পড়বো। মানে এরকম টাইপের একটা কিছু ইমোশনাল কথা বলে, যতক্ষণ পর্যন্ত আছে তোমার কোনো প্রবলেম হবে না, আমি তোমাকে নিয়ে এসে পড়বো, মরি একসাথে মরবো আর থাকি একসাথে থাকবো। অনেক দেখছি, ফ্যামিলিকে অনেক বুঝাইছি, তারা কিছুতে বুঝে না, তো জানে তো সবাই, আর নতুন করে কি জানবে। ওরা বুঝালে বুঝে না। হঠাৎ করে ও একদিন আমাকে ফোন দেয় খুব ভোরবেলা, সারাদিন কথা বলার পর দুপুর টাইমে আমি বলি আচ্ছা তোমার কি হয়েছে, তুমি সকাল থেকে এত ফোন দিচ্ছ কেন? দুপুর টাইমে কান্না করতেছে খুব, একটু কান্না করতে শুনতেও ফোনটা কাটে দিচ্ছে। কাটে দিলে আমি বারবার দিচ্ছি, হয়তো কান্না করতেছে যার জন্য ফোনটা ধরছে না। পরে আবার ফোনটা অনেক ফোন মেসেজ করার পর যে ফোনটা ধরো প্যাক করো, ফোন দেওয়ার পরে বলে কি যে আমার যে একটা ইচ্ছা, আমার যে একটা চাহিদা, এটা আমার ফ্যামিলির কাছে কিছু না। ওদের কাছে আমার যে পছন্দের একটা চাহিদা, আমার একটা ডিমান্ড থাকতে পারে, এটা আমার মা বাবার কাছে কিচ্ছু না। আমার মা বাবার কাছে শুধু আমি তাদের একটা সন্তান, তাদের চাহিদা আমি পূরণ করব, আমার কোনো চাহিদা থাকতে পারে না। তো আমি বলছি আচ্ছা তো কি হয়েছে, ক্লিয়ার তো আমাকে বলতে হবে। জানো অনেক কিছু হয়ে গেছে, কোনো পরিস্থিতিতে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তো আমার ভয়টা আরো বেশি বেড়ে গেল। আমি বলছি তুমি আমাকে এই কথাটা আগে বললা না কেন? এখন আমি এখানে কি করব? এখন তোমাকে একটা কিছু করতেই হবে, যেটাই করো করতে হবে, এখন আমার তো করার কিছু নেই। দুজনের খুব খারাপ সময় কাটছিল তখন বলা যায়, এভাবে চলছিল। পরে আমি ওকে ফোন করি, আমি ওকে তখন আরো বেশি টেনশন হচ্ছিল আমার, যে কখন কি খবরটা আসে আমাকে জানা। মানে এক এক সময় এক এক কথা বলে, কোন সময় বলে আচ্ছা তুমি বিয়েটা করে ফেলাও, তখন তো আমার আরো বেশি কান্না পাই যে তুমি এটা কি বলতেছো এতক্ষণে এসে। তা আবার বলে আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে এসে বলবো। মানে কোনটা করবে সেটাও ক্লিয়ার বলতেছে না, বাট আমি কিন্তু ফেসে যাচ্ছি। হঠাৎ করে ওর এক ফ্রেন্ড ফোন দেয়, মানে আমি ওকে এরকম বলি যেটা সত্য কথা, ওর জন্য আমি ঘরে আমি প্রচন্ড টর্চার মানে আমি করি, সব ভাঙচুর এটা সেটা, যে আমি বিয়েটা করবো না, রাজীবকে করবো, এটা সেটা। ওর বলে যে রাজীবকে দিব না, এবার মাইরা হলেও কাইটা হলেও তোমাকে এখান থেকে অসুস্থ, মানে আমি একদম সেন্সলেস হয়ে যাই, খারাপ অবস্থা হলে। তো রাজীবকে আমি এরকম বলি যে সত্য যেটা, যে তুমি যদি আমাকে নিতে না আসো আমি সুসাইড করবো, যে আমি কিন্তু বিয়ে করবো না। আপনি চাপ দিচ্ছেন তাকে? চাপ দিচ্ছি যে আমি কিন্তু বিয়ে করবো না, আর আমি ওকে সরাসরি বলতেছি যে আমি কিন্তু তোমাকে এমনি এমনি ছাড়বো না, যেটা বলছি আমি ওকে মানে বকা জকা দিচ্ছি। তখন আমি যখন চাপ দিচ্ছি তখন বলতেছে তুমি এটা ভাইবো না, তোমাকে আমি ছাড়বো। আবার ও রাগ করে বলতেছে আচ্ছা বিয়ে করো, 2-3টে বিয়ে করলে কি হয়, মানে এরকম এক এক সময় এক একটা বলতেছে বিয়ে করার সমস্যা না, পরে আমি নিয়ে এসে করবো। আমি বলতেছি আমি কোনো পরিস্থিতিতে বিয়ে করবো না। অনেক কি করার পর মানে একটু ভালো হওয়ার পর আন্টি ওখানে থাকেন, কিছুক্ষণ পর ওর ফ্রেন্ড ফোন দেয়, ও আর দেয় না, প্রায় 2-3 ঘন্টা কথা বলে। ফোন দিয়ে উনি আমাকে এ পরিমাণ অপমান করে লাইফে, মানে যে আমাকে কখনো তুই বলতো না, সে যে আমাকে কি অপমান করে। ফ্রেন্ড কেন আপনাকে অপমান করবে? আমি আসলে অ্যাকচুয়ালি বুঝি না কেন এই অপমানটা আমাকে করে। সরাসরি বলে যে মানে এমন ভাবে কথাগুলো বলে, একবার মনে হয় অপমান, আবার মনে হয় সত্যটাই বলছে। কি বলতেছে আলটিমেটলি? সরাসরি ফোন দিয়ে বলছে যে রাজীবকে আপনি ছেড়ে দিতে হবে। আমি বলছি এটা কি আপনার কাছ থেকে আমার শুনতে হবে না? তো আমি সরাসরি বলছি আপনি কি বলা, কত গাধাও তো আপনি কি কিছু বলতে পারেন না? আপনার সাথে যখন কথা বলে সব আপনার মতো হ করে, মার সাথে যখন কথা বলে মার পক্ষে হ করে, তো বলতে পারে না। ওর হয়ে আমি বলছি, ও আমাকে লিখে দিছে, আমি আপনাকে বলে দিচ্ছি। ও সরাসরি বলছে যে কথাই বলুক, আমি যেভাবেই চাই না কেন কথায়, ওর কথা যে এক জায়গাতে থামে সেটা হলো তোমাকে ওকে ছাড়তে হবে। কেমন করলে রাজীবকে আমি কেন ছাড়বো? কেন ছাড়বেন মানে রাজীবের সাথে তো আপনি ম্যাচিং হন না। আমাকে ম্যাচিং হন না বলে পর বলতেছে যে আপনি নিজেকে এত ছোট কেন ভাবেন? আজকালকার এই যুগের মেয়েরা কি এরকম যে একটা রিলেশন এত লং টাইম? আমি যেটা বুঝলাম যে আপনার ফ্রেন্ডের মাধ্যমে যেটাই হোক কিছু কথা বলছে, যেটা আলটিমেটলি আপনাদের ব্রেকআপের জন্য, তাই তো? সেটা আপনি পরবর্তীতে রাজীবকে কি জিজ্ঞেস করলেন বা পরবর্তীতে রাজীবের সঙ্গে আপনার কথা হলো? বলতে ছেলে মানে এরকম কথা বলতো আমাকে সরাসরি অপমান, যে আপনি কি নিয়ে তো সমাজেই চলতে পারবে না। হোয়াটএভার ইট ইজ, তার ফ্রেন্ড বলেছে এটা। আপনি কি রাজীবের সাথে ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন? সেটা আমি বলছি যে আমি ওর মুখ থেকে শুনবো। হ্যাঁ, তারপর বলছে ওকে ফোন দেব, ভাইয়া তোমার ফ্রেন্ড এটা কি বলছে, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো কেন, কি বলছে তুমি শুনো নাই? মানে সে সাপোর্ট করলো এটা, সে সাইটে ছিল। ওকে, কবে হলো এটা? 2013 বলা চলে। 2013 কোন দিকে? লাস্টের দিকে, তার মানে কিছুদিন আগে, মাস 6-7 আগে ঘটনা। 7-6 মাস আগে ও আমাকে সরাসরি বলতেছে আমার মা যেটা না চাবে সেটা আমি কখনোই করবো না, আর আমার মা তোমাকে চয়েস করে না। আমি তোমার মা তোমাকে আগে থেকে চয়েস করতো না? আগে তুমি 4 বছর যে যখন গ্যাপ ছিল 3 বছর, তখন কেন তুমি আমাকে কথাটা বলো নাই? ফাইন, দিস ইজ দ্য আলটিমেট থিং। তারপর কি করলেন? তো এরকম করে ও আমাকে ইচ্ছা রকম অপমান করছে, শুধু আমি না, পরে আমার আন্টির কাছে ফোন দিয়ে বলছে এটা যে ওকে তো আমি কখনো ভালোবাসিনি,
ও যে আমাকে মার খাওয়াইছিল মনে আছে, আমি জাস্ট ওর উপরে একটা জিত, ওকে আমি বদনাম করছি, মানে এরকম টাইপের কথা। এটা আলটিমেটলি আপনাদের প্রেমের সম্পর্কে কত বছর পরের কথা হচ্ছে? এটা 9 বছর, 8 থেকে 9 বছর। দিস ইজ নট বিলিভেবল। ফার্স্ট অফ অল 9 বছর ধরে ওই মায়ের প্রতিশোধ নেওয়া যায়, এটা আমি বিশ্বাস করি, এটা আমরা আমি এখনো করি না। দ্য সিচুয়েশন ইজ, সে এমন একটা অবস্থায় পড়ে গেছে, সে হাউমাউ করে কান্নাকাটি করছে, সে রিয়েলিটি এতটা বাস্তবভাবে মেনে নিতে বাধ্য হয়েছে যতটা আপনার জায়গা থেকে আপনি মেনে নেননি কখনোই। আমরা সেই জায়গাটায় কনক্লুশন টানতে চাই, তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনার বিয়ের 2 দিন আগে সিদ্ধান্ত সে জানিয়ে দিল, আপনি কি করলেন? পরে আমি চুপচাপ বসে আছি, যে আমি ওর প্রতি আমার একটা রাগ হচ্ছে, যে ও কি ভাবতেছে যে আমি বিয়ে করতে পারবো না, বিয়ে হবে না। হ্যাঁ, ওর ফ্রেন্ড এরকম বলছে যে আর কোথাও হতে হবে না, আমি বিয়ে করে চলে যাব, দেখবো আমি পারি কিনা। একদিন চলে গেছে, আর একদিন আছে মাঝখানে, একদিন এরকম থাকাকালীন তো এরকম হয়েছে যে ছেলের মা ওরা আসছে, ওরা বললাম আমার বাবার সাথে জব করতো, ওরা আসছে, আসার পর মানে চুপচাপ আমি বসে আছি, বসে থাকার পর সাইডে আসছে, বসে বসে বলতেছে কি হয়েছে। ছেলে আসছিল, ছেলে মা বোন ওরা আসছে, কি হয়েছে, খুব কান্না করছি, চোখ টুক ফুলে আছে, কি হয়েছে। পরে ছেলের সাথে যেটা আমার কথা হয়, ছেলেটাকে বলি বলতে আমি সব কথা বলি, যে এরকম আমার রিলেশন ছিল, একটা ছেলের সাথে এত বছর এরকম রিলেশন ছিল। সো সে বুঝতে পারে যে এটা রিয়েল একটা লাভ ছিল, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে না যে এত বছরে এরকম কোনো খারাপ কোনো ঘটনা হয়নি এদের মধ্যে, ফিজিক্যালি এরকম কোনো হয়নি, এটা সে বিলিভ করে না। তবু বলে আচ্ছা সমস্যা নেই, তুমি অনেক ভালো মেয়ে, যেহেতু বলছো আমাকে বিশ্বাস করে, তো সমস্যা নেই। তো এই কথাটা শোনার পর তারা আমার গ্রামে খবরটা নেই যে কতটা সত্য এটা। তো গ্রামে যখন খবরটা নেই, গ্রাম থেকে খারাপ কথা আসে, খারাপ রিপোর্ট আসার পর ওটা বাবা মারা শুনি, শোনার পর এত খারাপ একটা কথা বলে আমার নামে, যে বিশ্রী, যেটা বলে খুবই বিশ্রী, সেটা হয়তো বলতে পারবো না। সো এরকম কথা এক জায়গা না, যে জায়গায় জিজ্ঞাসা সে জায়গা থেকে আসছে। আসার পর তারা আবার বলে যে আমরা আবার নতুন করে ডেট ফিক্স করবো। করার পর ছেলেটার সাথে আমার আরেকবার কথা হয়, সে আবার আসে যে আপু আমি একটা তোমার সাথে কথা বলবো, আমার ফ্যামিলি কিন্তু খবরটা নিচ্ছে, হ্যাঁ তোমার কথাটা সত্য, কিন্তু তুমি যতটা বলছো তার সাথে কয়েক গুণ বেশি সত্য আছে। তো ছেলে বলে যে এরকম আমার, তবু আমি তোমাকে চয়েস আছে, বিয়ে করবো, বাট আমার একজন বউ লাগবে, তুমি কি আমায় মানে ভালোবাসতে পারবো, আমার ফ্যামিলি এটা সেটা। তো আমি না করি সরাসরি। কেন না করেন? আমি আর কাউকে ভালোবাসি, সত্যি কথা, বিয়ে ভালোবাসি এই জিনিসটা। ছেলেটা আপনাকে কেন বিয়ে করবে? ছেলে বিয়ে করবে, ছেলে আমাকে অনেক চয়েস করছে, আপনি এটা মনে করেন? সে বলছে আমি করবো, আমার বাবা মাকে বুঝিয়ে আনবো। ছেলেটা আপনার সবকিছু জেনে জুনেও রাজি হয়েছিল বিয়ে করার জন্য, কিন্তু আপনি ছেলেটাকে বলেন যে না আমি লাভ করতে পারবো না। আমি সরাসরি বলছি যে আমি লাইফে কাউকে লাভ করবো না। ওকে, দ্যাট টাইম ছেলেটা কি সিদ্ধান্ত নেয়? পরে ছেলেটা বলে যে লাভ না করতে বলতে তুমি আমার সংসার করতে পারবে না, আমি তাহলে আপনি বিয়ে করবেন। আমি সরাসরি বলি যে সেটা বুঝে হলে আপনি আমাকে করেন, তা না হলে করেন না, আমার কোনো আসে যায় না। ওকে, অ্যাকচুয়ালি পরে সেটা আস্তে আস্তে মানে ফ্যামিলিতে এমনিতে পিছিয়ে গেছে, খুব স্বাভাবিকভাবে বিয়েটা হবে না, এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপর কি হলো? তারপর এটা হওয়ার পর তো রাজীব ব্রেকআপ হয়ে যায়, ও আর কথাবার্তা বলে না। তারপর আমি ওর কাছে ফোন দিই, কান্নাকাটি করি। কিন্তু এটা হওয়ার পর আমার ফ্যামিলিতে সবচেয়ে যেটা খারাপ হয়, পর আমার ফ্যামিলি আমার লেভেল ছেড়ে যায়। তখন আমি লেভেল ছেড়ে গেছি। ছেড়ে যাওয়ার পর আমার বাবা সরাসরি বলে যে এখন তুই একটা কাজ কর, যখন হবেই না তো রাজীবকে আসতে বল, ওর সাথেই দিয়ে দেবো। তখন আমি রাজীবকে কোথা থেকে বলবো, সে তো অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। তখন তবু আমি রাজীবকে ফোন দিই, ফোনে কান্নাকাটি করি, ওর সাথে কান্নাকাটি করি, আর কারোর সাথে কখনো কান দিনি। তোকে বলি এটা যে বলছে তুমি এখানে ফ্যামিলিতে থাকো, তোমার ফ্যামিলি বলতে হবে না, আমার ফ্যামিলি কখনোই যাবে না। সো আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যাব না। তো এখন তো আমার এখানেও মুখটা নাই। তারপর কি হলো? এত কান্না পা যে এখন মানে আমার কোনটা করা বেটার হয়। আমার বাবা সরাসরি বলে যায় তুমি এ পরিমাণ খারাপ ব্যবহার করছো, তোমার প্রতি রাগ না, তোমার প্রতি ঘৃণাটা কখনো কমবে না, তুমি না থাকলে খুব খুশি। যে এই কথাটা আমার খুব আঘাত লাগে। আপনি কি ফ্যামিলির সাথে এখন আছেন? না, ফ্যামিলি থেকে বের হয়ে এসেছেন? হ্যাঁ, সেদিনই এসে পড়ি। সেদিনই এসে পড়েন। কতদিন যাবত এসেছেন? প্রায় 5-6 মাস। কোথায় আছেন? আপনার এই বন্ধুটির কাছে আছেন, যাকে সাথে করে নিয়ে ফার্স্ট টাইম অন্য জায়গায় আসছি। যাই হোক আপনি লাস্ট পর্যন্ত শেফার কাছে আছেন, তাই তো? এটাই আপনার স্টোরি। এরপরে আপনি আর ফ্যামিলিতে কখনো ফিরে যাননি বের হয়ে আসার পরে? এখানে আমার একটা বড় ঘটনা ঘটে গেছে। আমি যেখানে আসছে ফার্স্টে যারা আমাকে জায়গা দিয়েছে, ওদের একটা পার্লারে বিজনেসম্যান ছিল। তো ওখানে এসে আমি বসে যেতাম, মাঝে মাঝে কলেজে যেতাম, মাঝে মাঝে দেখা হতো। তো ওখানে আসার পর ওরা জানতো আমার লাভ স্টোরিটা, জানতো যে বিয়ে হয়ে গেছে এটা সেটা। আমি ওদের একটা মিথ্যা কথা বলছি যে রাজীব তো এখন নাই ঢাকায়, তো আমাকে কয়দিন থাকতে হবে। ওরা এখন থাকতে দেয়, আমাকে থাকতে দিলে, বাট ওরা অন্য লেভেলে ছিল। দেখুন, আপনি যে বড় ঘটনাগুলোর কথা বলছেন, এই বড় ঘটনাগুলো আপনার জন্য সারাটা জীবন ধরে ওয়েট করতেছে। টু বি অনেস্ট, আমি খুবই রুডলি আপনাকে বলতেছি। প্রথম কথা হচ্ছে যে আপনি হয়তো যে কথাগুলো বলবেন, আমি যদি খুব ছোট ছোট করে কোশ্চেন করি, লাইক সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা আপনি বলতেছেন, লাইক আপনাকে কুপ্রস্তাব দিয়েছে কোনো না কোনো ভাবে, যে কোনো জায়গাগুলোতে গেছেন, দ্যাট ইজ দ্য থিং, রাইট? এটাই তো? না, বলে নাই, বাট ওখানে আমি থাকলেও ওরা বুঝিয়েছে আপনাকে, আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপার স্যাপারগুলো আছে, তাই না? এটা হচ্ছে সোসাইটির কাছে আপনি এখন ফেস করছেন। সেই সোসাইটিকে আপনি দেখবেন যেভাবে, সেটা আপনার জন্য অবশ্যই প্রতিকূল। তখন সেখান থেকে আমি একটা কাজ করি যে আমার এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। তো আমি ওখান থেকে বাবাকে একটা ফোন দিই, কথা বলে না,
ফার্স্ট টাইম মার কাছে দেয়, তবু বাবা কথা বলে বলার পর যে অনেক বদনাম করছো, তো এখন বাইসে থাকি সমস্যা নেই, বাকি জীবন তোকে আর কিছু বলবো না, বিয়ের সাথে এটা সেটা চলে আয়। তো বলে আমি আসবো, ব্যাকমেল বলা চলে। তো বলে আমাকে কিছু টাকা দিতে হবে। কত টাকা? আমি 50-60 হাজার টাকা দিতে হবে আমাকে। কি করবি? আমার প্ল্যান ছিল ওরা যদি আমাকে এই টাকাটা দেয় এরকম একটা কিছু করব, বিজনেস করে নিজের পায়ে দাঁড়াবেন। নিজের পায়ে দাঁড়াবো, যেহেতু ফ্যামিলির কাছে যাইলেও আমাকে আর এইভাবে বের না হতে হয় খালি হাতে। যেদিন আমি আসছিলাম শুধু আমার কাছে কিছু ছিল না। আপনি কি সেটা পেরেছেন? ফ্যামিলির কাছ থেকে টাকাটা নিয়ে টাকাটা নিয়ে আসছি আমি। টাকাটা নিয়ে কি করেছেন? টাকাটা নিয়ে আমি যে যার কথা বললাম ওখানে ছিলেন, ওদেরকে দিয়েছেন? ওখানে আসছি, ওর টাকাটা ওনার কাছে দিছি বলতে উনি নিচ্ছে যে হ্যাঁ আমি করে দেবো, তোমাকে একটা পাল্লা করে দেবো। টাকাটা তো আপনার মার গিয়েছে শেষ পর্যন্ত, এটাই তো স্টোরি আপনার? মার, হ্যাঁ টাকাটা মার গেছে। মার গেলে কিছু টাকা পাইছি, 12-13 হাজার মতো, ওটা রিটার্ন দিছে। এরপরে আপনি লাস্টলি শেফার কাছে আছেন, আপনার ফ্রেন্ডের কাছে আছেন। শেফার কাছে এর মাঝখানে আপনি অনেক জায়গায় ছিলেন, আমাদের জানার দরকার নেই। আমার খুব রাগ হচ্ছে আপনার উপরে, টু বি অনেস্ট, আমি রুড বিহেভ করতে বাধ্য হচ্ছি। আপনি লাস্ট পর্যন্ত শেফার যে ফ্রেন্ডটাকে সাথে করে নিয়ে এসেছেন তার কাছে আছেন, তাই তো? আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন? অবশ্যই। আপনি বোঝেন না আপনার ভুলগুলো। এত বড় লম্বা সময় ধরে একজন মানুষ ভুল করে না। এত বড় লম্বা সময় ধরে যে মানুষ ভুল করে তার শাস্তি পাওয়া উচিত, টু বি অনেস্ট। হ্যাঁ, আমার জায়গা থেকে ফিলটা হচ্ছে এরকম। আমি সেটা মানি যে আমার শাস্তি হওয়া দরকার। আপনি সেই শাস্তিটা পাচ্ছেন। আমার জীবনে আমি হ্যালোউইড 920 গল্প শুনেছি এত মানুষের, আমার কারো প্রতি এত রাগ হয়নি, আপনার প্রতি আমার যতটা রাগ হচ্ছে। কেন হচ্ছে জানেন? আপনার বাবা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই মানুষটাকে আপনি প্রতিনিয়ত অপমান করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এত বড় একটা ফ্যামিলি, আপনার এত যৌথ বড় একটা পরিবার, সেই গ্রাম, সেখানে আপনি কোনো জায়গা করতে পারেননি। আপনার নিজের পরিবারের কাছে আপনি কোনো জায়গা করতে পারেননি। সেখান থেকে বাবার কাছ থেকে বের হয়, বাবা শেষ পর্যন্ত মেনে নিল। যে মানুষটাকে আপনি লাভ করছেন সেই মানুষটাকেও আপনি এক অর্থে নিজের করতে পারেননি। এবং যে ফ্যামিলি থেকে আপনি বের হয়ে আসলেন, সেই ফ্যামিলির কাছ থেকে আপনি আবার সার্টেন অ্যামাউন্ট অফ মানি নিলেন। আপনি একটা মানুষকে জানেন না, চেনেন না, শোনেন না, একটা পাল্লা দিবেন 50,000 টাকা দিয়ে, সেটাকেও মার চলে গেছে। এবং আমি যতদূর জানি যে এখন আপনি আর ফ্যামিলিতে নেই, এখন আপনার ফ্রেন্ডের বাসায় আছেন। আপনার ফ্রেন্ডকে আপনার সম্পর্কে সবকিছু জানে? যে ফ্রেন্ডের বাসায় আপনি সব আছেন এখন এই মুহূর্তে? হ্যাঁ, অতটা জানে না। অতটা জানে না, সেখানেও এক ধরনের চিট। সে যদি সবকিছু জেনে যায় তাহলে হয়তো বা সে টলারেট করতে পারবে না। এই যে এতগুলো ভুল একজন মানুষের জীবনে, অবশ্যই পেনাল্টি তার হওয়া উচিত। এরপরও কি আপনি রাজীবকে লাভ করেন? লাভ করি বলতে আমি একটা জিনিস চাই না যে ও কখন আমার সামনে পড়ুক। আলটিমেটলি আপনি কনফিউজ। আপনার জীবনের চরমতম ভুল ছিল সেই ছেলেটা, যে ছেলেটাকে আপনি বলেছিলেন যে আপনাকে বিয়ে করলে আপনি লাভ করতে পারবেন না। কেন ভুল ছিল জানেন? দেখেন, এই মানুষটা আপনার গ্রামে গেছে, আপনার সম্পর্কে জেনেছে, নেগেটিভ অনেক কিছু জেনেছে। এই মানুষটা আপনাকে শুধুমাত্র অনেস্ট ভেবে বিয়ে করতে চেয়েছিল। এবং দ্যাট মোমেন্টে যাকে আপনি এত বছর ধরে, 9টা বছর ধরে লাভ করলেন, যার জন্য 2-2বার বাড়ি থেকে বের হয়ে গেছেন, সমাজ ছেড়েছেন, সংসার ছেড়েছেন, দুর্নাম হয়েছে, সবকিছু ছেড়েছেন, এই মানুষটা নিজের পরিবারের একজন মানুষের কথা ভেবে আপনাকে ছুড়ে ফেলে দিল। আর আপনি সমাজ ছাড়লেন, ফ্যামিলি ছাড়লেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন, চারপাশের প্রত্যেকটা জিনিস ছেড়ে দিলেন। তারপরও সে আপনাকে রিসিভ করলো না। মাত্র 2 দিন বা 3 দিন আগে সে তার সিদ্ধান্ত জানিয়ে দিল, নিচে জানায়নি, আপনাকে ফ্রেন্ডের মাধ্যমে অপমান করে জানিয়েছে। এবং তারপরও আপনি এই মানুষের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না। তো আপনার শাস্তি হওয়া উচিত না? কার শাস্তি হওয়া উচিত বলুন? আপনার তো উচিত ছিল ওই ছেলেটাকে আপনার জীবনের জন্য আশীর্বাদ হিসেবে মেনে নিয়ে তাকে বিয়ে করে ফেলা এবং তাকে সিচুয়েশনটা বোঝানো, দেখুন আমাকে সময় দিন, আমি 9টা বছর একটা মানুষের সাথে ছিলাম, আমাকে একটু সময় দাও। আপনি যদি এমন স্ট্রিক্টলি বলে দেন একজন মানুষকে আপনি লাভ করতে পারবেন না, তাহলে মানুষটা কেন আপনাকে বিয়ে করবে? আপনাকে নিয়ে সংসার করার তো অর্থটা কি? কি কৃতজ্ঞতা বসে সে আপনার সঙ্গে থাকবে বলুন? আমি জানি প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য রাগ হচ্ছে এবং আপনারাও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছেন এই গল্পটা শুনে। আমি শুধু একটা কথাই বলতে চাই, পরিবার হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ আশ্রয়স্থল এবং পরিবারের কাছে যদি একজন মানুষের জায়গা না থাকে তাহলে ওই মানুষটির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে বিপদ। আপনারা যাই করেন না কেন, প্রেম করেন, ভালোবাসা করেন, হোয়াট এভার ইট ইজ, দুটো জিনিসের প্রতি মানুষের কখনোই কোনো ধরনের অবহেলা করা উচিত না। একটা হচ্ছে তার ক্যারিয়ার, যে ক্যারিয়ারটা নিয়ে সে সারাটা জীবন চলবে, এবং আরেকটা হচ্ছে তার ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। যে ফ্যামিলিতে সে বড় হয়, সেই ফ্যামিলির কাছে যদি তার কোনো জায়গা না থাকে, কোনো না কোনো ভাবেই হোক না কেন, এবং আরেকটা হচ্ছে তার ক্যারিয়ার। এবং ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই আপনাকে এডুকেশনটা ঠিক রাখতে হবে, পড়াশোনাটা আপনার ঠিক রাখতে হবে। এই দুটো জিনিস যার সাথে থাকে না, সিম্পল ওয়ার্ড, তার সাথে আসলে ভাগ্য থাকে না। আমরা এই ভাগ্যহীন একজন মানুষকে দেখলাম, যার পরিবারের কাছে জায়গা নেই, যার ক্যারিয়ার নেই, যার ভবিষ্যৎ নেই, এবং যে ভালোবাসার জন্য সে আলটিমেটলি এতটা পাগলামো করেছে, সেই ভালোবাসাও তার জীবনে নেই। এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট। প্রিয় শ্রোতা, এই হচ্ছে মাশরুফার জীবনের গল্প। আমরা শুধু একটা কথাই বারবার বলতে চেয়েছি হ্যালোউইড 920-তে, যে আপনি মাশরুফার কাছ থেকে কি শিখবেন। মাশরুফার মতো জীবন যেন আর কোনো মাশরুফার না হয়, আমরা শুধু সেটাই বলতে চেয়েছি। মাশরুফার হাতে একটা চান্স ছিল, একটা বিগ চান্স, যে মানুষটা শুধুমাত্র তার মায়ের কথার জন্য তাকে ছুড়ে ফেলে দিয়েছে, আর এই মানুষটাই সমস্ত দুনিয়াকে ছুড়ে ফেলেছে ওই মানুষটার জন্য, এবং তার 2 দিন পরে তার বিয়ে।
আমার মনে হয় যে উচিত ছিল ওই বিয়েটা তার করে ফেলা, কারণ এর আগে সে দুটো বিয়ে ভেঙেছে, গ্রাম থেকে পালিয়েছে, এর পরের বিয়েটা ভাঙলে যে তার আসলে কোনো জায়গায় জায়গা হবে না। এবং এমন যদি হতো যে রাজীব একেবারে বেকার, কিচ্ছু করে না, তাও একটা কথা ছিল, রাজীবের হাতে কাজ ছিল, রাজীব একটা ফ্যামিলি চালানোর মতো সামর্থ্যবান ছিল, তারপরেও রাজীব এই সিদ্ধান্ত নেয়নি, তাহলে কেন, কোন দুঃখে সে রাজীবের জন্য ওয়েট করবে? এই যে চরম বোকামো। এবং দেখুন, যখন ওর বাবা বাধ্য হয়ে মেনে নিল রাজীবকে, তখন ওই ছেলেটা আসে নাই। এই চরম বোকামো ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। 22 বছরের জীবনে 44 বছরের চেয়ে অনেক অনেক বড় বড় ভুল। আমরা চাই না আপনাদের জীবনে এই ভুলগুলো হোক, এবং এই যে মাশরুফা, এই মাশরুফার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই, তবে এই জীবন নিয়ে আমরা সেই ভুলের যে মাসুল, সেই মাসুল দেবার মতো ক্ষমতা সেই মানুষের আসলে থাকে না। সুতরাং আল্লাহ তুমি আমাদের প্রতি সহায় হও, এবং সৃষ্টিকর্তার কাছে আমাদের এই প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার থাকে না। লালনের অসম্ভব সুন্দর একটা গান শুনছিলাম, যেটা আজকের জীবনের গল্পের সাথে অনেকখানি মিলে যায়, এবং অনেকই ধরনের কমেন্টস লিখেছেন। প্রিয় শ্রোতা, 1:39 হচ্ছে সময়, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও। আমরা কিছু কমেন্টস এই মুহূর্তে পড়তে চাই, যেগুলো শাকিল খুঁজে খুঁজে বের করেছে। লোকমান হোসেন লিখেছে, গল্পটা অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। হৃদয় খান লিখেছে, জীবনে মা বাবার চেয়ে অন্য কাউকে এতটা লাভ এবং বিলিভ করতে নেই, আর যে মা বাবা এত কষ্ট করে তাদের মনে আঘাত দেয়া কখনোই কি উচিত, বা দিলে আসলে সুখী হওয়া যায় না, সো ভালোবাসতে হবে পিতামাতাকে। ফাহিমা জান্নাত লিখেছে, জীবনে কাউকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বিশ্বাস করতে যাবে সে তোমার বিশ্বাসের মর্যাদা নাও দিতে পারে। একটা কথা গ্রামাঞ্চলে মানে প্রচলিত আছে যে নিজের দাঁতকেও নাকি বিশ্বাস করতে নেই। যাই হোক, ডোরেমন নামের এক বন্ধু লিখেছে, ছোটবেলায় সেই দুষ্টু দুষ্টু খেলা বড় হয়ে হলো ভালোবাসা। এটা তো জীবনের গল্প না, মনে হচ্ছে কোন লেখকের লেখা গল্প। আসলে কি ভালোবাসা সবকিছু করতে পারে? স্টোরি না শুনলে হয়তো ভালোবাসাকে কাল্পনিক মনে হতো। মোহাম্মদ হাফিজুর রহমান শুভ লিখেছে, ভালোবাসা মানে না কিছু, মনের উপর জোর করা যায় না, সবকিছু ফেলে ভালোবাসার মানুষের হাত ধরে পৃথিবী জয় করা যায়। বিশ্বাস করি আপনার কথা। নাইম সরকার লিখেছে, মাশরুফা গুড নেম বাট স্টোরি এক্সেলেন্ট, দিস ইজ কল্ড ট্রু লাভ অ্যাজ ইমেজ অফ মাশরুফা, আই এম রিয়েলি ইমপ্রেসড। ওকে, কানাবগির ছা লিখেছে, ভালোবাসার মানুষকে ভুল বোঝার আগে যে কারণে ভুল বোঝা হয় সেই কারণটা ভালোভাবে জানা, কারণ একটা ভুলের কারণে একটা জীবন ধ্বংস হয়ে যায়। কারো জীবন গড়তে না পারো, বাট ভেঙে দিও না। রুকজানা আহমেদ লিখেছে, এমন ভালোবাসা ভালো না যে ভালোবাসার জন্য আমার মা বাবার মধ্যে দ্বন্দ্ব চলে আসবে, আমার মায়ের চোখের পানি আসবে, এই ভালোবাসার কোনো মূল্য নেই। রাজীব সরকার রাজু লিখেছে, বড় প্রেম শুধু কাছে টানে না, কখনো দূরেও ঠেলে দেয়। রেজাউল খান লিখেছে, বাবা মার কথা না শুনে এই সব করাটা ঠিক হয়নি, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, তবুও তার জন্য দোয়া করি। রাফাত রাজু লিখেছে, বিশ্বাস মানুষের সবচেয়ে বড় সম্পদ, কেউ বিশ্বাস করে অনেক কিছু পায়, আবার অনেক কিছু হারাতেও হয়। তিশা আলমগীর লিখেছে, হাইরে প্রেম, যখন ছেলে বুঝলো তখন মেয়ে বুঝলো না, যখন মেয়ে বুঝলো তখন ছেলে বুঝলো না, আর যখন দুজনই বুঝলো তখন পরিবেশ বুঝলো না। আমার কাছে মনে হয় আজকের এই কমেন্টসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছে, ভালোবাসা মানুষের মনে সাহস যোগায়, এই সাহসী মানুষের জীবন কখনো কখনো সুন্দর হয়, আবার কখনো কখনো মানুষ জীবন নষ্ট করে দেয়। তাজুল মামুন লিখেছে, আপু তুমি বাড়ি ফিরে যাও এবং তোমার বাবা মার কাছে মাফ চাও, ওনারা তোমাকে মাফ করে দিবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি। আমরা মাশরুফাকে হয়তো অনেকেই আজকে অন্যভাবে দেখেছি, কথা বলেছি। আমরা সবসময় বলি হ্যালো 8920 বলেন, এবং আমাদের রবিবারের রাতে যে অনুষ্ঠানটি প্রচারিত হয় যাহা বলিব সত্য বলিব, সেই সব অনুষ্ঠানের লক্ষ্য মূলত একটি জায়গায় মানে দুই রকমের অনুষ্ঠান হলো একটা জায়গায় এসে মিলে যায়। সেটা হচ্ছে, যারা আমাদের এখানে আসেন তাদের জীবনে তো বিভিন্ন ঘটনা ঘটেই গেছে, আপনার মতো করে আপনি যেন এই সব ঘটনা যদি নেগেটিভ অর্থে হয় তাহলে আপনার জীবনে যাতে কখনো না ঘটে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আপনি যদি এখান থেকে উপকৃত হন, যেটা হ্যালো 8920 এখন নতুন করে শুরু করেছে, যে অনুষ্ঠান শুরুতেই আমরা দেখাই যে হ্যালো 8920 শুনে মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আসছে। আমরা প্রিয় শ্রোতা প্রত্যেকটা পর্বে চাইলেই এরকম 1000টা কল আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু আমরা স্যাম্পল দেখাই মাত্র একটি মাত্র কল, এবং আমরা বিশ্বাস করি আপনার জীবনে অনেকখানি পজিটিভ পরিবর্তন আসছে, এবং এটা যদি এসে থাকে তাহলে আমরা বলতে পারবো আমরা সাকসেস। যাই হোক, আজকে যারা ফেসবুকে ছিলেন এবং আজকে যারা নতুন করে জয়েন করেছেন এবং একই সাথে কমেন্টস করেছেন, তাদের মধ্যে থেকে দুইজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর তারা হচ্ছেন কমেন্ট করে কানাবগিচ্ছা এবং লাইক দিয়ে হয়েছেন সুমাইয়া শিমু, যারা শাকিলের কাছ থেকে অবহিত হবেন তার পার্সোনাল আইডি থেকে, এবং আপনারা এবিসি রেডিওর অফিসে এসে আপনাদের আকর্ষণীয় গিফট কালেক্ট করে নেবেন। প্রিয় শ্রোতা, সেটা তো গেল, কিন্তু এই যে এত এত কমেন্টস, মাশরুফার কি বলার আছে? মাশরুফা, আপনার কি কিছু বলার আছে লিসনারদেরকে? কি বলবো আসলে, অ্যাকচুয়ালি আমি মানে পাচ্ছি না ভেবে, যেটা করছি পুরাটাই খারাপ বুঝতেছি। এখন এখানে আসছি যে থাকি সবসময় ওর কাছে, কান্নাকাটি করে সেটা ধারণা যে এইভাবে থাকলে হয়তো পাগলই হয়ে যাব। বাট আমার একটু প্রবলেম হয়েছে, সেটা আমি বিগত 5-6 মাসে যতটাই ভোলার চেষ্টা করতেছি ওকে আরো বেশি মানে
হয়তো আমি ওর জন্য ফোনটা পর্যন্ত ভেঙে দিছি, যে ফোন থাকলে ওকে ফোন দিব, ও আবার অপমান করবে, সেটাও আমার সহ্য হবে না। মানে রাজীব কারো বেশি বেশি মনে পড়ছে? মনে পড়ছে মানে আমি ওকে ফোন দিয়ে ফেলবো, সো আমার কাছে ফোন থাকবে না, সো ফোন দিতে পারবো না। মানে কি বলবো, ওর কাছে আমি লাস্টে একটা রিকোয়েস্ট করছিলাম যে তোমার যে ফোন নাম্বারটা আমি জানি সেটা অফ করে দাও, তাহলে আমার ফোনটা আমি চালাতে পারতাম, কারণ নাম্বার জানতাম না, দিতাম না। ও সেটাও করে নাই, কারণ ওর টাকা দেবো সিম কিনছে, আমার জন্য অফ করবে কেন? তো সবার জন্য এটা বলবো যে মানে ভালোবাসা জিনিসটা এরকম, মানে ভালোবাসলে তাকে অপমান করতে হয় না, সো কাউকে এত বেশি বিশ্বাস করতে হয় না, নিজের চাইতে বেশি ভালো কাউকে বাসতে নেই। আর মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা তো একদম উচিত না। আপনি ফ্যামিলির প্রতি যে অবিচারটা করেছেন সেটা নিয়ে কিছু বলার আছে? ওটা তো যতটা বলবো তত কমই, এখন তো কেউ কথাই বলে না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে মাশরুফার জীবনের গল্প।